আবারও বছর ঘুরে আরেকটি বাজেটের মুখে বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশের ৫০তম বাজেট আর বর্তমান সরকারের টানা ১৩তম বাজেট পেশের বিরল কীর্তি, যা জাতীয় সংসদে পেশ করতে যাচ্ছেন বর্তমান অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। লাখো কোটি টাকার বাজেট পেশের যে বাস্তবায়ন দেখেছিল দেশ ২০০৮-৯ অর্থ বছরে, আসছে ২০২১-২২ অর্থ বছরে পেশ হতে যাওয়া সেই বাজেটের আকার হতে যাচ্ছে প্রায় ৬.৫ লাখ কোটি টাকায়। সমন্বিত যুগোপযোগী অর্থনৈতিক পরিকল্পনা আর তার সুষ্ঠু ব্যবস্থাপনায় যুগের ব্যবধানে লাখ কোটি টাকার বাজেট পেশ করার সরকার আসছে জুন মাসে জাতীয় সংসদে পেশ করতে যাচ্ছে প্রায় ৬.৫ লাখ কোটি টাকার বাজেট। করোনা মহামারীতে বৈশ্বিক অর্থনীতি এক ধরনের বিপর্যস্ত, সে চাপ পড়েছে বাংলাদেশেও। এমন বাস্তবতায় কেমন হবে আগামী দিনের বাজেট, সেই ভাবনা তুলে ধরতে চ্যানেল 9-এর বাজেট বিষয়ক এই মেগা আলোচনা অনুষ্ঠান আমাদের বাজেট শীর্ষক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি চরণ রহমান। শুরুতেই আমাদের এই অনুষ্ঠানে যোগ দেয়া সম্মানিত অতিথিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আলোচনার বিভিন্ন পর্যায়ে বাজেট আলোচনায় থাকবেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। বাজেট আলোচনায় অংশ নেবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, স্বাস্থ্য খাতের গুরুত্ব তুলে ধরবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বাজেটের মূল প্রাণ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিনের সাথে এ আলোচনায় রয়েছেন তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমই এর প্রেসিডেন্ট ফারুক হোসেন। বিশিষ্ট অর্থনীতিবিদ হিসেবে এ আলোচনায় আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানিত সিনিয়র ডিস্টিংগুইশড ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্রাকের সম্মানিত চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর এ.বি.এম মির্জা আজিজুল ইসলাম ও সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানিত ডিস্টিংগুইশড ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। আমাদের সাথে রয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের দুজন সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান ও ডক্টর সালেউদ্দিন আহমেদ। সেই সাথে যুক্ত আছেন এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। রয়েছেন ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার। আলোচনায় যুক্ত আছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আরও আছেন উন্নয়ন গবেষণা সংস্থা বিআইডিএস-এর পরিচালক ডক্টর নাজনীন আহমেদ ও বিশ্বব্যাংকের বিভিন্ন প্রকল্পের সাথে যুক্ত পরামর্শক বিশিষ্ট অর্থনীতিবিদ অজিত কুমার পাল এফসিএ। স্বাস্থ্য খাতের আলোচক হিসেবে যুক্ত আছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ.বি.এম আবদুল্লাহ এবং বিএসএমএমইউ এর সহযোগী অধ্যাপক শামীম আহমেদ। পরিচয় পর্ব শেষে আমরা এবার মূল আলোচনায় যেতে চাই, তবে তার আগে ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বিভিন্ন দিক নিয়ে ছোট একটি রিপোর্ট দেখে আসি। ৩ জুন জাতীয় সংসদে ২০২১-২২ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। আর এবারের বাজেটের মূল প্রতিপাদ্য জীবন ও জীবিকার প্রাধান্য আগামীর বাংলাদেশ। অর্থ মন্ত্রণালয়ের তথ্য মতে দেশের ৫০তম বাজেট হতে যাচ্ছে ৬,০২,৮৮০ কোটি টাকার, যার ৩,৩০,০৭৮ কোটি টাকার যোগান দিতে হবে জাতীয় রাজস্ব বোর্ডকে। আর ৫০তম বাজেটে বার্ষিক উন্নয়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২,২৫,৩২৪ কোটি টাকা। মহামারীর এই সময়ে দেয়া দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটে ঘাটতিও ইতিহাসের সর্বোচ্চ ২,১৩,৮০২ কোটি টাকা, যা পূরণে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ কোটি টাকা। সঞ্চয়পত্র থেকে নেওয়া হবে ২৫,০০০ কোটি টাকা আর বিদেশি ঋণ থেকে নেওয়া হবে প্রায় ১,০০,০০০ কোটি টাকা।
বাজেটে কৃষি, খাদ্যসহ গুরুত্বপূর্ণ খাতে ভর্তুকি ও প্রণোদনা থাকছে প্রায় 48,500 কোটি টাকা, যা বাজেটের 8% বেশি। চলতি বছরের রেমিটেন্স প্রেরণে 2% প্রণোদনার সুফল পাওয়ায় এ খাতেও বরাদ্দ বাড়ছে। এছাড়াও বিদ্যুৎ খাতে 9,000 কোটি টাকা, রপ্তানি খাতে 7,350 কোটি টাকা ভর্তুকি বাবদ বরাদ্দ রাখা হচ্ছে এ বাজেটে। এছাড়াও চলতি অর্থবছরের তুলনায় কিছুটা কমিয়ে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা রাখা হচ্ছে 7%। আসছে বাজেটে গুরুত্বের সঙ্গে দেখা হতে পারে সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এ খাতে বরাদ্দ দেয়া হচ্ছে 1,02,000 কোটি টাকা, যা চলতি অর্থবছরের তুলনায় 7,000 কোটি টাকা বেশি। করোনা ভাইরাস মোকাবেলায় অর্থ বরাদ্দ নিশ্চিতকরণ, প্রণোদনা প্যাকেজের সফল বাস্তবায়ন ও স্বাস্থ্য খাতে অতিরিক্ত বরাদ্দ ও ক্ষতিপূরণ 2021-22 অর্থ বছরের বাজেটে যে 9টি খাত অগ্রাধিকারের তালিকায় স্থান পেয়েছে, তার মধ্যে এ 3টি করোনা ভাইরাস সংক্রান্ত খাত। গত এক দশকে দেশের অর্থনীতি ছুটেছে বিস্ময়কর গতিতে। 2019-20 অর্থ বছরেই জিডিপি ছিল 8.15। গত বছরের করোনার প্রথম ঢেউয়ের পরেও জিডিপি 5.25-এর নিচে নেমে আসেনি। আবারও অর্থনীতির পুনরুদ্ধারের যাত্রায় দ্বিতীয় ঢেউয়ের আঘাত। এর প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতো দেশের অর্থনীতিও পড়েছে কিছুটা চাপে। এমন বাস্তবতায় পেশ হতে যাওয়া বাজেট কতটা চ্যালেঞ্জিং তা জানব বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্র্যাকের চেয়ারপারসন ডক্টর হোসেন জিল্লুর রহমানের কাছে। এবারের চ্যালেঞ্জের দুটো জায়গা আছে। একটা হচ্ছে যে করোনার যে অভিঘাত হলো অর্থনীতির উপর, সেখানে অর্থনীতির বিষয়টা দুই মাত্রায় দেখতে হবে এই বাজেটে। একটা হচ্ছে যে কষ্টে আছে যে মানুষরা, তাদের সহায়তা করা, দরিদ্র, নতুন দরিদ্র, শহুরে দরিদ্র ইত্যাদি। আরেকটা হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড যে ধাক্কা খেয়েছে সেটার পুনরুদ্ধার সঠিকভাবে এবং দ্রুততম কিভাবে করা যেতে পারে। এই দুটা হচ্ছে যে অর্থনীতির উপর। আবার স্বাস্থ্যের উপরও বাজেটের একটা বড় নজর দিতে হবে। সেটাও কিন্তু দুটা কারণে, একটা স্বাস্থ্যের কারণে, আবার ওই অর্থনীতির কারণেও কিন্তু এই স্বাস্থ্যের উপর নজর দিতে হবে। কারণ স্বাস্থ্যের উপর যে স্বাস্থ্যের বিষয়টা সরাসরি দেখতে গেলে আমাদের ভ্যাকসিন, সবাইকে ভ্যাকসিনেট করতে হবে। আমাদের যে একেবারে যে ভেতর থেকে আমরা এই 2 বছরের অভিজ্ঞতায় আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটার দুর্বলতা কেমন। সেই দুর্বলতাগুলো অতিক্রম করার জন্য শুধু বাজেট বরাদ্দ নয়, আমরা এটাও দেখছি যে বাজেট বরাদ্দ ব্যবহারের সক্ষমতাও একটা ঘাটতি আছে বর্তমানে। সেই সক্ষমতা, সেটা শুধু সক্ষমতার ঘাটতি হচ্ছে যে মানে কারো স্কিলস বাকি আছে তা নয়, এটা হচ্ছে যে সেই মন্ত্রণালয়গুলোর শাসন ব্যবস্থা, সুশাসন মন্ত্রণালয়ের মধ্যে কেমন সেটাও নিশ্চিত করা। আবার স্বাস্থ্যের অর্থনৈতিক দিকটা হচ্ছে যে স্বাস্থ্যর এই বিষয়গুলো, যেমন লকডাউনের বিষয়টা, এটা কিন্তু স্মার্টলি করাটা খুব জরুরি। কারণ আপনি স্মার্টলি একই সাথে স্বাস্থ্যের বিষয়টা নজর দিতে চাচ্ছেন, অর্থনীতিকেও সচল রাখতে চাচ্ছেন। এই যে শ্রমিকরা ফ্যাক্টরিতে কাজ করবে, তাদের স্বাস্থ্যের বিষয়টা যদি নজর না দিয়ে, তাহলে কিন্তু ফ্যাক্টরিগুলো ঠিক মতো চলবে না। আমাদের যে বাজারগুলো আমরা খোলা রাখতে চাচ্ছি, সেখানে স্বাস্থ্যের বিষয়টা যদি সঠিকভাবে না করি, তাহলেও চলা যাবে। ধন্যবাদ ডক্টর হোসেন জিল্লুর রহমান। বাজেট বিশ্লেষণী এবারের বাজেটের মূল চ্যালেঞ্জ বলে তিনি তার মন্তব্যে এত সময় জানিয়েছেন। এবারের বাজেট ভাবনা কি তা শুনব সিপিডির সম্মানিত সিনিয়র ডিস্টিংগুইশড ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের কাছে। বাজেট তার কাঠামো, আঙ্গিক এবং একই সাথে তার মনোযোগের ক্ষেত্রে যদি নতুনত্ব নিয়ে না আসতে পারে, তাহলে এইবারের যে পরিস্থিতি দেশের ভিতরে তথা বিশ্বে, সেটাকে মোকাবেলার জন্য এটা যোগ্য হবে বলে আমি মনে করি। আরেকটা জিনিস আমি এটার সাথে আমি উল্লেখ করতে চাই যে সাম্প্রতিক কালে বাজেটীয় তথ্য উপাত্ত এবং বাংলাদেশের প্রবৃদ্ধি সহ অন্যান্য তথ্য উপাত্তের ক্ষেত্রে প্রভূত সংশয় সৃষ্টি হয়েছে। সেহেতু বাজেটের
যে সমস্ত নীতি বলা হয় সেগুলির যে মানে তথ্যগত ভিত্তি, সেগুলি নিয়েও বড় ধরনের সংশয় আছে। সেহেতু এটা আরেকটা সমস্যা হয়েছে, সেটা হলো যে সমস্ত নীতি প্রক্ষেপণ বলা হয় সেটার বিশ্বাসযোগ্যতা নিয়েও এক ধরনের সংশয় এসেছে, যার ফলে সরকারের নীতিগুলোর কার্যকারিতাও অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে। সেহেতু এই ক্ষেত্রেও সরকারের পক্ষ থেকে আরো কোনো স্বচ্ছতা পদক্ষেপের ক্ষেত্রে সামগ্রিকভাবে পরিসংখ্যানকে উন্নত করা এবং বাজেটের ক্ষেত্রে আরো স্বচ্ছতা জবাবদিহিতা নিয়ে আসাটাও গুরুত্বপূর্ণ হবে বলে এই সময়কালে আমি মনে করছি। এই মুহূর্তে সর্বজন স্বীকৃত পদক্ষেপ হলো সম্প্রসারণমূলক অর্থনীতি, অর্থাৎ হলো বাজারে আপনাকে আরো বেশি পরিমাণে রাষ্ট্রীয় ব্যয় বাড়াতে হবে এবং একই সাথে তারল্য বাড়াতে হবে ব্যাংক কাঠামো ইত্যাদির ভিতর দিয়ে। এই বাজেট অসম্ভব সীমাবদ্ধতার ভিতরে একটি বাজেট হবে, কারণ সরকারের সম্পদের সীমাবদ্ধতা আছে, ব্যয় করার সক্ষমতায় অসুবিধা আছে এবং জনগণের কাছে পৌঁছানোর ক্ষেত্রে যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা দরকার সেটার ক্ষেত্রেও তার দুর্বলতা রয়ে গেছে। সেহেতু আমি দেখার অপেক্ষায় আছি কি নতুনত্ব নিয়ে এই বাজেট এখানে আসে, নাকি এটা পুরনো ধারাবাহিকতার পুনরাবৃত্তি করে আমাদের মনকে ভেঙে দিবে। এই বাজেটের ভিতরে যে জিনিসটা আসতে হবে, প্রথমত হলো যারা প্রথাগতভাবে দরিদ্র এবং যারা প্রথাগতভাবে বিপন্ন মানুষ, ধরুন চর অঞ্চলে যে মানুষগুলো আছে, হাওড় অঞ্চলের যে মানুষগুলো আছে, দুর্গম এলাকায় যারা বসবাস করে, নদী ভাঙনের জায়গাতে যারা আছে, যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ, যারা তৃতীয় লিঙ্গের মানুষ, যারা ভাসমান মানুষ শহরের ভিতরে, যারা এই গ্রামীণ শহরে দরিদ্র মানুষগুলো এবং অপ্রাতিষ্ঠানিক কাছে কাজ করে, এই মানুষগুলোর জন্য বিশেষ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। যারা শ্রমের বাজারে আসছেন প্রায় 2 লক্ষ করে মানুষ, যারা অনেক ক্ষেত্রে কিছুদিন আগ পর্যন্ত টিউশনি করে তাদের সংসার শিক্ষা নির্বাহ করতেন, তারা একটি অসহায় পরিস্থিতির ভিতরে উপনীত হয়েছে। সেহেতু তাদের জন্য এই যুব বেকারত্বকে নিরসন করার জন্য একটি যদি তথ্য ভান্ডার করে এবং তাদের জন্য যদি কোনো ধরনের ভাতার ব্যবস্থা না করা হয়, সেটা অন্যায় কাজ হবে বলে মনে করি। সরকারকে আরো বেশি কর আদায় করতে হবে এবং এই সময়কালে কর আদায় করতে হলে তার যেই জায়গা থেকে আগে কর পেত না সেই জায়গায় যেতে হবে। এমন না যে মানুষগুলো কর দেয় তাদের উপর আরো অত্যাচার করতে হবে টাকা কর আদায় করার জন্য। এবং আমরা জানি যে কারা কর ফাঁকি দেয়, আমরা জানি যে দেশের থেকে কারা করের টাকা বিদেশে নিয়ে যায়, আমরা জানি যারা সম্পত্তি লুকিয়ে রাখে বেনামিতে, তাদের প্রতি যদি কোনো আচরণ যদি সরকার না আনে, তাহলে আমি মনে করি এইটার নৈতিক ভিত্তি দুর্বল হয়ে যাবে। ধন্যবাদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। করোনোত্তর পরিস্থিতি ও বৈশ্বিক মন্দাভাবের মধ্যে পেশ হতে যাওয়া এ বাজেটে কাঠামোর ক্ষেত্রে কি নতুনত্ব আনবে তার পরামর্শ দিচ্ছিলেন এই অর্থনীতিবিদ। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতি থেকে ফিরে স্বাগত চ্যানেল 9-এর বাজেট বিষয়ক মেগা আলোচনা অনুষ্ঠান আমাদের বাজেট অনুষ্ঠানে। অর্থনীতিকে বাঁচিয়ে রেখে কিভাবে তার পুনরুদ্ধার সম্ভব তা জানতে এবার আমরা শুনব কেন্দ্রীয় ব্যাংকের সাবেক 2 গভর্নর ডক্টর আতিউর রহমান ও ডক্টর সালেউদ্দিন আহমেদের কাছ থেকে। আমাদের অর্থনীতি বাঁচিয়ে রেখে পুনরুদ্ধারের উপায় হলো যে আমরা গত 1 বছর ধরে আমরা মনিটারি পলিসি এবং ফিসকাল পলিসির সমন্বয় করে এগিয়ে যাচ্ছি। এই ধারাটাই অব্যাহত রাখতে হবে। আমাদের লিকুইডিটি, এখন বাজারে প্রচুর লিকুইডিটি, সুতরাং লিকুইডিটি নিয়ে চিন্তা করার দরকার নেই। বাংলাদেশ ব্যাংক যথেষ্ট করেছে আমি মনে করি, কিন্তু এখন সময় এসেছে আমাদের রাজস্ব নীতিকে ব্যবহার করা, আমাদের ফিসকাল পলিসিটাকে ব্যবহার করা এবং আমাদের আসলে কর্মের সৃজন করা। আমাদের ঢাকা শহরে এবং বিভিন্ন নগরে পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে আমরা যদি ড্রেনগুলো পরিষ্কার করি, আমরা যদি রাস্তাগুলো মেরামত করি, আমরা যদি স্কুলগুলো মেরামত করি, আমরা যদি গ্রামের যে কালভার্ট ভেঙে গেছে সেটা যদি ঠিক করি, এরকম করে অসংখ্য ক্যান্সীয় অর্থনীতি যে ধরনের রিভাইভাল পরিকল্পনা করে সেরকম একটা রিভাইভাল প্ল্যান আমাদের থাকা উচিত এবং এই টাকাগুলো খরচ করলে পরে তাহলে কিন্তু অভ্যন্তরীণ চাহিদা তৈরি হবে। সুতরাং ছোট ছোট পূর্ত কর্ম একদিকে চালিয়ে যেতে হবে, আবার বড় যে সমস্ত মেগা প্রজেক্ট আছে সেগুলো চালিয়ে যেতে হবে এবং ইমপ্লিমেন্টেশনের হার সেগুলো বাড়াতে হবে। সরকার খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে যে মেগা প্রকল্পগুলো তারা চালিয়ে যাবে এবং এই মেগা প্রকল্প চালিয়ে শুধু নয়, সমস্ত পূর্ত কর্ম চালিয়ে গেলে পরে যে কর্মসংস্থানের চাহিদা তৈরি হবে সেটা কিন্তু আমাদের জন্য খুব ভালো হবে। সুতরাং এখন নজর দিতে হবে কর্মসৃজনের দিকে
এবং আরেকটা হলো সামাজিক সুরক্ষা। আমাদের ইতিমধ্যেই সরকারকে ধন্যবাদ দিতে চাই, আমরা একটা প্রস্তাব করেছিলাম আগেও এবং সরকার সেটা দেখলাম যে গ্রহণ করেই তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। সেটি হলো যে যারা খুব কর্মহীন আছে, যারা খাবার পাচ্ছে না, তারা কোথায় একটা হটলাইনে তারা বলবে যে আমি খাবার পাচ্ছি না। তো ত্রাণ মন্ত্রণালয় বিশেষ করে প্রতিমন্ত্রী জানিয়েছেন যে 333 হটলাইনে তারা যদি হিট করে তাহলে তাদের কাছে খাবার পৌঁছে যাবে। এটি হলো সবচেয়ে হাঙ্গার হটলাইন বলা যেতে পারে। এইটা 333 কে হাঙ্গার হটলাইনে রূপান্তর করা গেলে মানুষ যখনই বিপদে পড়বে কারো না কারোর কাছে তো চাইতে হবে। এবং তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী 35 লক্ষ বা 36 লক্ষ মানুষের জন্য সামাজিক সুরক্ষার একটি ডেটাবেস মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে তৈরি করেছে, সেটা দিচ্ছে। আমার মনে হয় যে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের এই ডাটাবেসটি আরো আধুনিক করে এটাকে সামাজিক সুরক্ষার সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করা উচিত। আমাদের যে অর্থনৈতিক ড্রাইভিং সেক্টর রয়েছে, চালিকা শক্তি যেটা কৃষি, রুরাল ইকোনমি, রফতানি, তারপরে আমদানি রপ্তানি, তারপর দেশীয় শিল্প, সেটা বড় ছোট সব শিল্প। চতুর্থত হলো আমাদের হিউম্যান রিসোর্স, মানব সম্পদ, এর বাইরে যে এক্সপার্টরা যাচ্ছে তাদের যাওয়া আসা খরচ, এবং তাদের কারো বাইরে যাবে ফিরে আসবে তাদেরকে রিহ্যাবিলিটেট করবেন এইটা। আর সবচেয়ে বড় হলো স্বাস্থ্য সেবাটাকে আপনার ম্যানেজমেন্টটা কিছু করতে হবে, শুধু প্রিভেন্টিভ না, শুধু প্রিভেন্টিভ হেলথ কেয়ার না, যেটা আপনার কিউরেটিভটা। অনেক অসুস্থ হয়ে যাচ্ছে বিশেষ করে কোভিডে, তাই কিভাবে করবেন, এবং স্বাস্থ্য সেবাটাকে বিকেন্দ্রীকরণ করতে হবে, ম্যানেজমেন্টটাকে সব ঢাকা থেকে করতে হবে এবং সিভিল সার্ভিস করবে। আমি মনে করি এটা বিভিন্ন ইউনিয়ন পরিষদ পর্যায়ে ম্যানেজমেন্টের জন্য এসে করতে হবে। আর সবচেয়ে বড় সামাজিক নিরাপত্তা, যেটা নিরাপত্তা বেস্ট হবে। এই যে বয়স্ক ভাতা কিন্তু নিয়ে ঝামেলা হয়েছে, এবং গতবার 50 লক্ষ লোককে টাকা দেওয়ার কথা যেটা সময় মতো পৌঁছায় নেই, অনলাইনে নানা রকম ইস্যু হয়েছে, লিস্টিংটা সবচেয়ে বড় ভুল হয়েছে, লোকাল ইনফ্লুয়েন্সার লোকজন নিজেদের আত্মসংযোগ বিষয় করে। এইখানে আমি মনে করি যে সবশেষে মনে করি যে এই যে আপনি যদি এই বাজেট ইস্যু থেকে আপনি যদি বেরিয়ে যেতে চান, গভর্নমেন্ট সরকারি উদ্যোগ সাথে বেসরকারি উদ্যোগে কিন্তু যোগ করতেই হবে। দুঃখজনক ভাবে কিন্তু আমি দেখছি যে বাংলাদেশের এনজিও সেক্টর এবং যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কিন্তু ইনভলভ করা হচ্ছে না। কথায় বলা হচ্ছে যে ইনভলভ করা হচ্ছে, মোটেও না। কারণ আপনি স্বাস্থ্যতে যে প্রিভেন্টিভ যেটা করা হয়েছে দেশে, মানে বেসিক স্বাস্থ্যের মূল কন্ট্রিবিউটর কিন্তু ব্র্যাক থেকে শুরু করে অন্য সংস্থাগুলি, এনজিও গুলি তো আনাচে কানে ছড়িয়ে দিয়েছে। স্যানিটেশনের কথা বলে, ইন্ডিয়াতে এখনো 50% লোক স্যানিটেশন আপনার পয় নিষ্কাশন সাথে দিতে পারেন না, কিন্তু বাংলাদেশে দিয়েছে। এটা তো এনজিও দের মাইক্রো ক্রেডিট দেখে, আবার ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ দেখে। অতএব এদেরকে ইনভলভ যদি করতে হলে যে লিস্টিংটা প্রবলেম হচ্ছে, এই এনজিও দের ইনভলভ করতে, ওদের কাছে তো ক্ষুদ্র এন্টারপ্রাইজের লিস্ট আছে, হ্যাঁ যাচাই বাছাই করবেন, কিন্তু ওদেরকে না ইনভলভ না করার কিন্তু খুবই একটা দুঃখ। আমার মনে হয় এখন যে ওদের মাধ্যমে এবং জনগণকে সম্পৃক্ত না করলে কিন্তু হবে না। আর সবচেয়ে বড় হলো সরকারি অর্থের অপচয়, দুর্নীতি রোধ, এবং এটাকে ভালোভাবে মনিটর করা, স্ট্র্যাটেজিটা, সেটার বাস্তবায়নটা, সেটার মনিটর করা, এবং সর্বোপরি যাতে কোনো অপচয় না হয়, সরকারি খাত হোক বেসরকারি খাতে কোনো অর্থের অপচয় না হয়, সেটাই আমরা করতে হবে। এবং এই হলেই কিন্তু আমাদের দ্রুত কিন্তু আমরা পুনরুদ্ধার করতে পারবো এবং সামনে এগিয়ে যেতে পারবো। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই দুই গভর্নরই বাজেটে জনগুরুত্ব খাত বিবেচনায় এনে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর তাগিদ দিয়েছেন। বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং নতুন উদ্যোক্তাদের বিষয়ে কোন কোন ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা যেতে পারে সে বিষয়ে এই আলোচনায় যুক্ত হচ্ছেন এবার এবি ব্যাংকের সম্মানিত প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের যে প্রসার, সে প্রসারের দিকে ধাবিত করার জন্য একটা প্রাথমিক লক্ষ্যমাত্রা, এবং এই লক্ষ্যমাত্রা উন্নয়নের জন্য সকলের আন্তরিকতা এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিংয়ের প্রসার, তার ব্যাপক উন্নয়ন, সেটা যদি আমরা সমন্বয় করতে সক্ষম হই, তাহলে আমি মনে করি যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে বাংলাদেশের আগত বাজেট 2021 সালের বাজেট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ধন্যবাদ এবি ব্যাংকের সম্মানিত প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। খুব প্রাঞ্জল ভাষায় বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং নতুন উদ্যোক্তাদের গুরুত্বের কথা তুলে ধরার জন্য।
অর্থনীতিবিদদের বাজেট ভাবনা এত সময় শুনছিলাম আমরা। বাজেটে কোন কোন ক্ষেত্রে নজর বেশি দেওয়ার পরিকল্পনা রয়েছে তা জানতে এবার আমরা আলোচনায় যুক্ত করতে চাই পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে। আমাদের কিছু বিষয় তো চিরদিনের জন্য প্রাধান্য। যেমন আমাদের দেশে দারিদ্র্য প্রচন্ড ছিল, সুতরাং আমাদের সরকারের প্রধান উদ্দেশ্য ছিল দারিদ্র্যকে কমিয়ে আনা। তারপরে দ্বিতীয়টা উদ্দেশ্য ছিল আমাদের শিক্ষার হার খুব কম ছিল, প্রায় নিরক্ষর জাতি ছিলাম, সেটাকে একটু স্বাক্ষর জাতি করতে হবে। সেটা আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের অবস্থা ভালো ছিল না, স্বাস্থ্যক্ষেত্রে এইগুলো কয়েকটি মোটা থাকে। আমাদের সড়ক সেতু যোগাযোগ খুব দুর্বল ছিল, হাজার নদীর বাংলাদেশ, এপার ওপার যাওয়া যায় না। সুতরাং সড়ক সেতু নির্মাণ করা এবং পানি যে জলপথে আমাদের যে বাপ দাদারা চলাফেরা করতেন এইগুলো মোটা দাগে ছিল আমাদের প্রাধান্য। কিন্তু এখন আপনাকে বলি, যেটা কোভিড আমাদেরকে একটু বেকায়দায় ফেলে দিয়েছে এবং কোভিড জনিত কারণে আমাদেরকে স্বাস্থ্য খাতে ব্যয় অনেক গুণ বাড়াতে হবে। কারণ শুধু বর্তমান রোগীদেরকে দেখভাল করা নয়, আরো যদি আগামীতে কোভিডের তৃতীয় চতুর্থ ধাক্কা চলে আসে তাহলে আমাদেরকে তৈরি থাকতে হবে। ধন্যবাদ মাননীয় পরিকল্পনা মন্ত্রী। আসছে বাজেটের অগ্রাধিকারমূলক খাতসমূহের কথা তিনি জানালেন আমাদের। এবার আমরা যেতে চাই ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর কাছে। এর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিনের কাছ থেকে জানতে চাই আসছে বাজেটকে ঘিরে সরকারের কাছে কি প্রস্তাবনা তারা দিয়েছেন। প্যান্ডামিকের সিচুয়েশনে আমাদের বাজেট গ্রোথটা 40% না করে 20% রাখা, তাইলে হয় কি, আমি তো 40% টার্গেট নিয়ে আমরা রেভিনিউর একটা হিসাব করি এবং এতে যায় অনেক ব্যবসায়ীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। লোকাল ইন্ডাস্ট্রিগুলির যে সকল র মেটেরিয়ালস এবং মেশিনারিজ, ক্যাপিটাল মেশিনারি, এগুলির উপরে আমাদের ছাড় দেওয়া উচিত। তাদের র মেটেরিয়ালস, যে সকল র মেটেরিয়ালস এখানে হয় না, ওগুলি যদি ইম্পোর্ট করতে হয় র মেটেরিয়াল স্টেজে ডিউটি কম রাখা দরকার। ব্যাটের যে ব্যাপারটা আছে, আমার মনে হয় কস্টটা অনেক বেশি, আমাদের আদায় খুবই কম কিন্তু কস্টটা অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আমরা টার্নওভারের দিকে যেতে পারি, তাইলে একটা টার্নওভারে দিয়ে তার থেকে একটা ফিক্সড অ্যামাউন্ট আমরা নিয়ে আসতে পারি। তাইলে আমাদের এই যে আদায়ের জন্য যে কস্টটা সরকারের খরচ হয় সেটা খরচ হয় না, একটা লিমিট পর্যন্ত হয়। আর দেখা যায় যে আমি র মেটেরিয়ালস আনতেছি আমার ইন্ডাস্ট্রি করার জন্য, সেখানে অগ্রিম ইনকাম ট্যাক্স আমাকে পে করতে হয়। তা একটা ইন্ডাস্ট্রি অগ্রিম টাকা দিয়ে সে এনে এগুলি বিক্রি করে আবার টাকাটা ফেরত নেওয়া। তা আমি মনে করি এই জায়গাগুলি কিন্তু আমাদের কাজ করা দরকার। যেহেতু একটা প্যান্ডেমিক সিচুয়েশানে সরকার তো বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করার চেষ্টা করছেন। আমি মনে করি সচরাচর যে ধরনের বাজেট হয় সেখান থেকে একটু বের হওয়া উচিত এই প্যান্ডেমিকের কারণে। আমাদের এক্সপোর্টার যারা, এক্সপোর্ট তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক্সপোর্টের 0.5% এখন অগ্রিম ইনকাম ট্যাক্স নেওয়া হয়। আমি মনে করি যে এই জায়গায় আমাদেরকে ছাড় দেওয়া উচিত, মিনিমাম ম্যাক্সিমাম হয়তো 0.25% করা উচিত। ধন্যবাদ FBCCI এর সম্মানিত প্রেসিডেন্ট মোহাম্মদ জসিমউদ্দিন। করোনায় বিপর্যস্ত বৈশ্বিক অর্থনীতিতে দেশের ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি নির্ধারণে সুন্দরভাবে তাদের প্রস্তাবনা তুলে ধরার জন্য। এবার আমরা যেতে চাই তৈরি পোশাক রপ্তানি খাতের সংগঠন BGME প্রেসিডেন্ট ফারুক হাসানের কাছে। করোনার ধাক্কা কাটিয়ে উঠতে আসছে বাজেটে তাদের প্রস্তাবনা এবার জানব ফারুক হাসানের কাছ থেকে। আমাদের এই সেক্টরে একটা হিউজ এমপ্লয়মেন্ট হয়, যেখানে 44 লক্ষ শ্রমিকরা কাজ করছে, তাদের ফ্যামিলি এবং ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজে কিন্তু সব লোক মিলে 2 কোটির উপরে আমাদের এখানে কাজ করছে লোকজন। তো সেইখানে এই ইন্ডাস্ট্রিকে টিকে থাকার জন্য আমি মনে করি যে সরকারেরও আমাদের সহযোগিতা দরকার এবং সেই সহযোগিতা অনুযায়ী আমাদের আগামী বাজেটে আমাদের যে ট্যাক্সটা আছে, সোর্স ট্যাক্স, সেটা আমরা অনুরোধ করেছি 0.5 থেকে 0.25 করার জন্য। এটা আগামী 5 বছর যেন এই একই রেট রাখা হয়। এর সাথে সাথে আমাদের যে কর্পোরেট ট্যাক্সটা আছে সেই কর্পোরেট ট্যাক্সটাও যেন আগামী 5 বছরের জন্য ফিক্স করে দেওয়া হয়। এবং আমরা অনুরোধ করেছি যে নতুন মার্কেটের ইনসেন্টিভটা আমাদেরকে বাড়ানো হয়। এর সাথে আমরা যেটা বলেছি যে নন কটন গার্মেন্টে এক্সপোর্ট করলে আমাদের এক্সপোর্ট বাড়ানোর জন্য, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য, ফরেন কারেন্সি আর্ন করার জন্য আমাদের নন কটন গার্মেন্টসে এক্সপোর্ট করলে যেন 10% আমাদেরকে ইনসেন্টিভ দেওয়া হয়। এর সাথে সাথে আমাদের কিছু আছে যে HS কোডে আমাদের সমস্যা হচ্ছে, কাস্টমসের জটিলতা যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা অনুরোধ করেছি। এবং আমাদের যে করোনার সময় গত
হিসাবে দেওয়া হয়, তাহলে ফ্যাক্টরিগুলো তারা টিকে থাকতে পারবে। তৈরি পোশাক রপ্তানি খাতে বিভিন্ন ক্ষেত্রে কর ছাড় সহ বিভিন্ন নগদ সহায়তা ও প্রণোদনার গুরুত্বের কথা এত সময় জানালেন পিজিএমএ প্রেসিডেন্ট ফারুক হাসান ও এফবিসিসিআই এর প্রেসিডেন্টের মুখ থেকে। চ্যানেল 9-এর বাজেট বিষয়ক মেগা আলোচনা অনুষ্ঠান আমাদের বাজেট অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরও একটা বিরতি। বিরতি থেকে ফিরে স্বাগত চ্যানেল 9-এর বাজেট বিষয়ক মেগা আলোচনা অনুষ্ঠান আমাদের বাজেট অনুষ্ঠানে। এবার আমরা বিজিএমএ প্রেসিডেন্টের কথা থেকে পোশাক খাত সহ ব্যবসা খাতে বিভিন্ন সমস্যার যে কথা তিনি তুলে ধরলেন তাদের প্রস্তাবনায় মন দিয়ে শুনেছেন বাণিজ্যমন্ত্রী। বাণিজ্যিক ক্ষতি কাটিয়ে কিভাবে সামনে এগিয়ে যাবে সে বিষয়টি আমরা এবার জানতে যেতে চাই বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছে। আমাদের এই 1 বছরের চলমান বছরটা আমাদের অনেক শিক্ষা দিয়েছে। অনেক নতুন নতুন অবস্থা পরিপ্রেক্ষিতে আমাদের নতুন নতুন সিদ্ধান্ত নিতে হয়েছে এবং আমরা কিছুটা বুঝতে পেরেছি যে আমাদের অবস্থানটা কি হতে চলেছে বা কি হতে পারে সামনে। অনেক কিছু বিবেচনায় আনা হচ্ছে এখনকার অবস্থা। সামনের বছরটা যদি এইরকমই চলতে থাকে, যদি আমরা বেরিয়ে আসতে না পারি, সেটা চিন্তা রেখে এবং যে অবস্থা আমরা পড়েছি, যেভাবে আমাদের ক্ষতি হয়েছে অর্থনৈতিকভাবে, যে সমস্যা আমাদের হয়েছে, সেসব চিন্তা করে একটা বাজেট ব্যাপারে চিন্তা করছে। সার্বিক বাজেটের ব্যাপার রয়েছে। আমি যেটার দিকে আলোকপাত করতে চাই সেটা হলো আমাদের বাণিজ্য দিকটা, ব্যবসা বাণিজ্যের দিকটা বিবেচনায় আনতে চাই। আমরা সবাই জানি যে গত বছরের এই করোনার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত। তারপরেও আমাদের ব্যবসায়ী মহলে, বিশেষ করে যারা এক্সপোর্ট ব্যবসার সাথে জড়িত, তারা কিন্তু ভালো লড়াই করেছেন। আমরা গত বছর, আপনারা জানেন, আমরা $48 বিলিয়ন একটা টার্গেট ফোরকাস্ট করেছিলাম যে আমাদের 48 বিলিয়ন আমরা অ্যাচিভ করতে চাই। এই করোনার মধ্যেও আমরা কিন্তু একটা খুব সাহসী আশা করে একটা ডিক্লেয়ার করেছিলাম যে আমাদের অন্তত $40 বিলিয়ন আমরা এক্সপোর্ট থেকে পাবো এবং সেবা খাত থেকে আরো 7, সব মিলে একটা টার্গেট আমরা করেছিলাম $48 বিলিয়ন। আমরা এটা ঠিক 48 বিলিয়ন হয়তো আমরা অ্যাচিভ করতে পারবো না, কিন্তু আমরা স্থির বিশ্বাস এখনো যে আমরা যেটা 41 বিলিয়ন ঠিক করেছিলাম এক্সপোর্ট থেকে, সেটা হয়তো বা আমরা 39 অথবা 40 বিলিয়ন অ্যাচিভ করতে পারবো। কিন্তু তারপর আমরা মনে গত বছরের, মানে আগের বছরের তুলনায় আমরা ভালো করব, কাছাকাছি চলে আসবে। একইভাবে আমরা বলতে চাই আগামী বছরও আমরা একটা ভালো টার্গেট নিয়ে এগোতে চাই। আমরা চাই যে গতবারের যেটা, এই বছর যেটা রানিং যে বছর, সেটার যে টার্গেট করেছিলাম তার থেকেও একটা বেটার আশা করছি। আমরা সেইভাবেই আমরা চিন্তা করছি যে আমরা আরো ভালো করবো যদি অবস্থাটা খুব খারাপ না হয়ে যায়। যাই হোক, সেই বিবেচনায় আমরা একই চিন্তা করছি, বা সরকার হয়তো চিন্তা করছেন, আমরা যেটা বাণিজ্য মন্ত্রণালয় চিন্তা করছি, আমরা যে আমরা একইভাবে এই ব্যবসায়ীদেরকে যে সুযোগ সুবিধাটা আমরা দিয়েছি বা দেওয়া হয়েছে সেটা অব্যাহত রাখার দরকার। এই বিবেচনা করে, যেমন ধরেন যে প্রণোদনাগুলো দেওয়া হচ্ছিল সেটা কন্টিনিউ করা দরকার। কেননা আমাদের বড় দুইটা দিক চিন্তা করতে হবে। ফরেন কারেন্সি আমাদের আনা দরকার, পাওয়া দরকার, পাশাপাশি আমাদের দেশের যে জনগোষ্ঠী ওয়ার্কিং পিপুল, সেই ওয়ার্কিং পিপুলরা যেন, তারা যেন কাজ পায় না হারায়, তারা যেন তাদের কর্ম চালু রাখতে পারে, এই এমপ্লয়মেন্টটা যেন এফেক্টেড না হয়, সেটা আমরা চিন্তা রেখেছি। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেইভাবে চিন্তা করেছেন। আমাদের বিভিন্ন সভায় প্রধানমন্ত্রী সেই আশাবাদী ব্যক্ত করেছেন যে এই প্রতিকূল অবস্থার মধ্যে যেন আমরা আমাদের অবস্থাটা ঠিক আছে। তো যার জন্য আমরা বলতে চাই যে পরিমাণ প্রণোদনা গতবার দেওয়া হয়েছিল এই খাতে, বিভিন্ন খাতে, সেটা বিবেচনা করে যেন এবারও বাজেটে তার সেরকম একটা সংস্থান রাখা হয়। কারণ অভিজ্ঞতা আমাদের একটা হয়েছে এবছর। আমি মনে করি যে আমাদের অর্থমন্ত্রী মহোদয় বাজেট তৈরির ক্ষেত্রে সেই সব বিবেচনায় রাখবেন তারা। ধন্যবাদ মাননীয় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্যে ক্ষতিগ্রস্তের দিক বিবেচনা করে বাস্তবমুখী পদক্ষেপের প্রতিফলন আসছে বাজেটে, দেখা যাবে বলে তিনি আশার বাণী শুনিয়েছেন। এবার আমরা শুনতে চাই মাননীয় অর্থমন্ত্রীর কথা। করোনাকালীন সময়ে ও তার পরবর্তী অর্থনীতির চাকা সচলে কেমন ছকের চিত্রায়ন থাকবে
আসছে বাজেটে, তা জানবো এবার অর্থমন্ত্রীর বক্তব্য থেকে। যে তাদের দায়িত্ব ছিল সেভাবে এগুলোকে যথাযথ সময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কারণ হলো কোভিড আমাদের এখানে আগে আর পৃথিবীতে কোথাও আসেনি। সুতরাং এখানে সবাই যে একদম কাজ জেনে ফেলছে এবং সবকিছু অবগত আছে না, এটাও ঠিক না। আমরা সবাই মানুষ, সবাইকে প্লাস মাইনাস একটু তো আপনাকে বিবেচনা নিতে হবে। যদি বারবার একই রকম মিস্টেক করতেন, একই রকম ভুলভ্রান্তি করতেন, তাহলে আমরা এগুলো ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটিতে এগুলো বিবেচনা আনতাম না। এগুলো সবগুলোই নতুন। এখন কোভিড আরম্ভ হয়েছে, সারা বিশ্বে এটা এখন তাণ্ডব লীলা চালাচ্ছে। এর মাঝে ভেরিয়েন্ট পরিবর্তন হচ্ছে, কাজের স্কোপ এবং পরিধি দুটাই বাড়ছে। এখন আমি মনে করি যে আমাদের এখন এগুলো চিন্তা না করে বরং মানুষের জীবন বাঁচাতে হবে, এখন আমাদের স্বাস্থ্যসেবা দিতে হবে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর ফিরছি আলোচিত স্বাস্থ্য খাত, কৃষি খাতের বাজেট আলোচনা নিয়ে। সেই সাথে থাকবে ব্যাংকিং খাত ও পুঁজিবাজার নিয়ে অর্থনীতিবিদদের ভাবনা নিয়ে। বিরতি থেকে ফিরে স্বাগত চ্যানেল 9-এর বাজেট বিষয়ক মেগা আলোচনা অনুষ্ঠান আমাদের বাজেট অনুষ্ঠানে। স্বাস্থ্য খাত। দর্শক, করোনার ছোবলে পুরো বিশ্বকেই নিজ নিজ দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। স্বাস্থ্য খাতের বাজেট আলোচনায় যাবার আগে এ খাতের বাজেট পর্যালোচনামূলক একটি রিপোর্ট দেখে আসতে চাই। শুধু বাংলাদেশ নয়, এক মহামারী বদলে দিয়েছে সারা বিশ্বের সকল হিসেব নিকাশ। করোনা মহামারী বিশ্বকে এরই মধ্যে বুঝিয়ে দিয়েছে অবহেলিত স্বাস্থ্য খাতে বিনিয়োগ কতটা জরুরি। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে স্বাস্থ্য সুরক্ষা ছাড়া এ পৃথিবীতে মানুষের টিকে থাকা কতটা কঠিন। বাংলাদেশ করোনাকালীন 445 দিন পার করছে আজ। প্রতিনিয়ত রেকর্ড ভাঙছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যাও। আর এই মহামারীতে আবার সামনে এসেছে ভিন্ন এক প্রেক্ষাপট। সার্বিক কর্মপন্থায় পরিবর্তনের এই সময়ে এবারও তৈরি হচ্ছে জাতীয় বাজেট। এমন প্রেক্ষাপটে গতানুগতিক বাজেট হলে হবে নাকি নতুন কিছু থাকতে হবে, এ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। 2019-20 অর্থবছরের বাজেটে বাংলাদেশের স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ ছিল জিডিপির মাত্র 0.89%, যা পুরো বাজেটের আকারের তুলনায় মাত্র 5.8%। অথচ পরিবহন ও যোগাযোগ খাত পেয়েছিল বাজেটের 26.1%। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাত পেয়েছে 15.4%। আর এর আগের বছর ছিল জিডিপির মাত্র 0.92%, যেখানে উন্নত দেশগুলোর মধ্যে নিউজিল্যান্ডে স্বাস্থ্য খাতে ব্যয় করা হয় জিডিপির 9%। জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের 2018 সালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, জিডিপির বিচারে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 52টি দেশের মধ্যে স্বাস্থ্য খাতে সবচেয়ে কম বরাদ্দ দেয়া হয় বাংলাদেশে। তবে অর্থ মন্ত্রণালয় বলছে, চলতি বছরের বাজেটের মতো 2021-22 অর্থ বছরের বাজেটেও করোনা ভাইরাস নিয়ন্ত্রণে থুক বরাদ্দ রাখার পক্ষে অর্থ মন্ত্রণালয়। 2020-21 অর্থ বছরে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে থুক বরাদ্দ রাখা হয়েছিল 10,000 কোটি টাকা। এবার আলোচনায় ফিরব আমরা। আসছে বাজেটে স্বাস্থ্য খাতে কোথায় অগ্রাধিকার দিতে হবে। স্বাস্থ্য খাতে বাজেট আলোচনায় এবার যুক্ত করতে চাই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ আর BSMMU এর সহযোগী অধ্যাপক শামীম আহমেদকে। স্বাস্থ্য খাতে বাজেটটা আসলে অপ্রতুল এবং এশিয়ার মধ্যে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বাজেট নাকি সবচেয়ে কম, এটা তুলনামূলক অনেক কম। তো এটা সবাই বাড়ানোর দাবি তুলছে, এটা সত্য, এটা আসলেও বাড়ানোর দরকার। কারণ স্বাস্থ্য খাতের যে দুর্বল পয়েন্টগুলো, স্বাস্থ্য খাতের যে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থা, সমন্বয়হীনতা, এগুলো রয়ে গেছে। আমিও মনে করি যে হয়তো বাজেট বাড়ানো উচিত, কারণ যদি বরাদ্দ বাড়ানো না হয়, টাকা বাড়ানো না হয়, তাহলে স্বাস্থ্য খাতের তো ডেভেলপমেন্ট কিভাবে হবে। কিন্তু এটাও সত্য, গতবার বাজেটে যে স্বাস্থ্য খাতের যে টাকা বরাদ্দ ছিল, তার নাকি একটা বিশাল অংশ খরচই করতে পারে না।
এটাও কিন্তু আসলে ভালো লক্ষণ না, কারণ যে টাকাগুলোতে আমরা খরচই করতে পারবো না আমরা স্বাস্থ্য খাতকে কিভাবে এগিয়ে নিয়ে দেবো। এইটা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে এটা খরচ করা হয়, কোনো দুর্নীতি যেন এখানে স্পর্শ না করে। সামনে বাজেট আসছে, আমাদের প্রত্যাশা অনেক। স্বাস্থ্য খাতে যেটা করতে হবে প্রথমে সেটা হচ্ছে এই করোনার জন্য, এই আপৎকালীন সময়ের জন্য আলাদাভাবে থোক বরাদ্দ সেটা রাখতে হবে। বিশেষ করে ভ্যাকসিনেশন, এটা কিন্তু এখন পর্যন্ত আমাদের পুরোপুরি শুরু হয় নাই। 18 কোটি মানুষের দেশ, অনেক মানুষকে আমাদের ভ্যাকসিন দিতে হবে এবং তার জন্য কিন্তু আমাদেরকে বরাদ্দ রাখতে হবে বাজেটে। আর আরেকটা জিনিস হচ্ছে যে চিকিৎসা ব্যবস্থাপনা, এই করোনার চিকিৎসা ব্যবস্থাপনা কিন্তু একটু কস্টলি, সরকারি বা বেসরকারি সবখানেই। সুতরাং করোনা ডেডিকেটেড হসপিটাল, স্বাস্থ্যকর্মী, ওষুধ, তার জন্য কিন্তু আমাদের বরাদ্দ রাখতে হবে এবং কোনোভাবেই যেন এই বরাদ্দের অপ্রতুলতার জন্য চিকিৎসা ব্যাহত না হয় সেটা কিন্তু মাথায় রাখতে হবে। ভ্যাকসিন তৈরি করার সক্ষমতা এবং তার জন্য কিন্তু বরাদ্দ রাখতে হবে যাতে বাংলাদেশে সব ধরনের ভ্যাকসিন তৈরি হয়, এখন থেকে এটা শুরু করতে হবে। ধন্যবাদ অধ্যাপক ABM আবদুল্লাহ আর ডাক্তার শামীম আহমেদ। তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবার পাশাপাশি পরীক্ষা করার কাঠামো গড়ে তোলার উপর জোর দিলেন এই দুই চিকিৎসক। এবার স্বাস্থ্য খাতে সবচেয়ে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন সিপিডির সম্মানিত সিনিয়র ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ও উন্নয়ন গবেষণা সংস্থা BIDS এর পরিচালক ডক্টর নাজনীন আহমেদকে। 10 বছর ধরে আমরা যে স্বাস্থ্য খাতে যে অবহেলাটা করেছি তার ফলাফল এখন ভোগ করছি। সেজন্য এখন ICU নাই, সেজন্য এখন অক্সিজেন নাই, সেজন্য এখন কোনো জায়গাতে আমার রোগীরা ভর্তি হতে পারে না। এটা এবং দেশের যেই সমস্ত ক্ষেত্রে আমরা তথাকথিত কমিউনিটি ক্লিনিক দিয়ে মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছাতে চেয়েছিলাম, সেই উপজেলা পর্যায়েও তো আমরা সেই ধরনের স্বাস্থ্যসেবা দিতে পারছি না। সেহেতু এটা একটা বড় বিষয় হয়েছে। গত সাম্প্রতিক কালে 6-7 বছরে বাংলাদেশের অর্থনীতি যেভাবে বিকশিত হয়েছে সেইভাবে আমার প্রাতিষ্ঠানিক সংস্কার কোনোটা হয়নি। স্বাস্থ্যের ক্ষেত্রে যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় যেটা আমরা বেশিভাবে অনুভব করেছি গত 1 বছরে, সেটা দেখেছি যে স্বাস্থ্যের ক্ষেত্রে জরুরি অবস্থা মোকাবেলার জন্য কিন্তু আমাদের পুরো যে একটা সিস্টেম, সেই ম্যানেজমেন্টে কিন্তু দুর্বলতা আছে। এ কারণে এবার বাজেটারি অ্যালোকেশন এমন হতে হবে যেন স্বাস্থ্যের যে জরুরি অবস্থা এবং ঝুঁকি মোকাবেলার ম্যানেজমেন্টে যত ধরনের সংস্থার ইনভলভমেন্ট দরকার হয় সেইটা আমরা আইদার সেখানে যদি এক্সিস্টিং থাকে সেখানে অ্যালোকেশনটাকে আইডেন্টিফাই করে রাখতে পারি, আর যদি এরকম কোনো নতুন ধরনের আমার সার্ভিসের দরকার হয় জরুরি অবস্থা মোকাবেলায়, সেইটার সৃষ্টিতে আমার যার এই মুহূর্তে ইনস্টিটিউশন আছে সেইখান থেকে সুবিধা নিয়ে এরকম অবস্থা সৃষ্টিতে আমার জন্য বাজেটারি অ্যালোকেশন থাকে। এই ক্ষেত্রে স্বাস্থ্যের অবকাঠামোর জন্য যেমন বাজেট অ্যালোকেশন রাখতে হবে, বিভিন্ন রকম যে কমিউনিকেশন অ্যাওয়ারনেস রেইজিং সেইটার জন্য বাজেট অ্যালোকেশন রাখতে হবে, বিভিন্ন রকমের স্বাস্থ্য ঝুঁকি কমানোর জন্য দরিদ্র মানুষের কাছে বিভিন্ন রকমের উপাদান স্বাস্থ্য ঝুঁকি যাতে তারা না সৃষ্টি করে সেই স্বাস্থ্য মেনটেনেন্সের উপাদানগুলো তাদের কাছে পৌঁছাতে হবে। যেমন করোনার ক্ষেত্রে মাস্ক, স্যানিটাইজেশনের ব্যবস্থা, সাবান, এগুলো রেগুলার পৌঁছানোর মতো বাজেটারি অ্যালোকেশন থাকতে হবে। সুতরাং স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলার যে একটা ম্যানেজমেন্ট গড়ে তোলা, সেই জায়গাটা আইডেন্টিফাই ইতোমধ্যে অনেক কিছু আমরা বুঝতে পেরেছি যে কোনটা দরকার ছিল, কোনটা তাৎক্ষণিক হয় নাই, কোন সময় প্রস্তুতি দরকার ছিল, সেই অনুযায়ী বাজেটের বরাদ্দ দিতে হবে। এ দুই আলোচকের মতো আসছে বাজেটে স্বাস্থ্যসেবায় গুণমান সম্পন্ন ব্যয়ের তাগিদ চান বিশিষ্ট অর্থনীতিবিদ, ব্র্যাকের চেয়ারপারসন ডক্টর হোসেন জিলুর রহমান ও সিপিডির সম্মানিত ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। স্বাস্থ্যের উপরও বাজেটের একটা বড় নজর দিতে হবে। সেটাও কিন্তু দুটা কারণে, একটা স্বাস্থ্যের কারণে, আবার ওই অর্থনীতির কারণেও কিন্তু এই স্বাস্থ্যের উপর নজর দিতে হবে। কারণ স্বাস্থ্যের উপর যে স্বাস্থ্যের বিষয়টা সরাসরি দেখতে গেলে আমাদের ভ্যাকসিন, সবাইকে ভ্যাকসিনেট করতে হবে। আমাদের যে একেবারে যে ভেতর থেকে আমরা এই 2 বছরের অভিজ্ঞতায় আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটার দুর্বলতা কেমন। সেই দুর্বলতাগুলো অতিক্রম করার জন্য শুধু বাজেট বরাদ্দ নয়, আমরা এটাও দেখছি যে বাজেট বরাদ্দ ব্যবহারের সক্ষমতাও একটা ঘাটতি আছে বর্তমানে। সেই সক্ষমতা, সেটা শুধু সক্ষমতার ঘাটতি হচ্ছে যে মানে কারো স্কিলস বাকি আছে তা নয়, এটা হচ্ছে যে সেই মন্ত্রণালয়গুলোর শাসন ব্যবস্থা, সুশাসন মন্ত্রণালয়ের মধ্যে কেমন সেটাও নিশ্চিত করা।
আবার স্বাস্থ্যের অর্থনৈতিক দিকটা হচ্ছে যে স্বাস্থ্যর এই বিষয়গুলো, যেমন লকডাউনের বিষয়টা, এটা কিন্তু স্মার্টলি করাটা খুব জরুরি। কারণ আপনি স্মার্টলি একই সাথে স্বাস্থ্যের বিষয়টা নজর দিতে চাচ্ছেন, অর্থনীতিকেও সচল রাখতে চাচ্ছেন। এই যে শ্রমিকরা ফ্যাক্টরিতে কাজ করবে, তাদের স্বাস্থ্যের বিষয়টা যদি নজর না দিয়ে, তাহলে কিন্তু ফ্যাক্টরিগুলো ঠিক মতো চলবে না। আমাদের যে বাজারগুলো আমরা খোলা রাখতে চাচ্ছি, সেখানে স্বাস্থ্যের বিষয়টা যদি সঠিকভাবে না করি, তাহলেও চলা যাবে। তো সেই জন্য এবারের বাজেটে এই বড় ধরনের বিষয়গুলো আছে স্বাস্থ্য এবং অর্থনীতি নিয়ে। এবং আরো একটা বিষয় আমি বলে শেষ করব, সেটা হচ্ছে যে বহুমুখী প্রয়োজন আমাদের আছে। প্রথমত অগ্রাধিকার তো দিতে হবে স্বাস্থ্যকে, কারণ স্বাস্থ্য খাত যদি আমরা ঠিক রাখতে পারি এবং আমরা যদি সামাল দিতে পারি, তাহলে কিন্তু সেটার ইতিবাচক ফলাফল আমরা অর্থনীতিতেও পাবো, কর্মসংস্থানে পাবো। সুতরাং সেদিক থেকে আমার ধারণা যে এটাকে কেবলমাত্র অগ্রাধিকার দেয়া নয়, কোন জায়গাগুলোতে আমাদের বিনিয়োগটা হবে এবং সেটা যাতে বাস্তবায়ন হয় ঠিক সময়ে এবং পরিকল্পনা যা করা হয়েছে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে, সেটার দিকে আমাদের নজর দিতে হবে। আয়ের দিকগুলোতে যেরকম নজর দিতে হবে, আমাদের ব্যয় যাতে দ্রুততর ভাবে করতে পারি, সুশাসনের সাথে করতে পারি, সাশ্রয়ী ভাবে করতে পারি, সেদিকটাতে নজর দিতে হবে। চ্যানেল 9-এর বাজেট বিষয়ক মেগা আলোচনা অনুষ্ঠান আমাদের বাজেট অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরও একটা বিরতি। বিরতি থেকে ফিরে স্বাগত চ্যানেল 9-এর বাজেট বিষয়ক মেগা আলোচনা অনুষ্ঠান আমাদের বাজেট অনুষ্ঠানে। করোনা পরবর্তী স্বাস্থ্যসেবার ধরন, তৃণমূল পর্যন্ত এ সেবার বিস্তার নিয়ে কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ভ্যাকসিন ক্রয়ও করব, আবার যদি সঠিক প্রস্তাব আসে তাহলে আমরা আমাদের দেশেও উৎপাদন করব। উৎপাদন করতে হলে পরে এখানে যারা বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, যাদের সক্ষমতা আছে, তাদেরকে এগিয়ে আসতে হবে। তো অনেকে এগিয়ে আসছে, তাদের এই বিষয়গুলো আমরা দেখছি, ওষুধ প্রশাসন দেখছে, দেখে আমাদের কাছে প্রস্তাবনা পাঠাবে এবং তারপরে এটা সিদ্ধান্ত হবে। এখনো তেমন কোনো সিদ্ধান্ত হয়নি। ওনারা মার্কিং করে ওখানকার যারা আবেদন করেছে তাদের বিষয়টি দেখে এবং যে কোম্পানি, যে বিদেশি কোম্পানি এখানে ভ্যাকসিন তৈরি করতে চায়, তাদের বিষয়গুলো দেখে তারা একটা প্রতিবেদন মন্ত্রণালয় পাঠাবে এবং তারপরে আমরা এটাকে দেখে আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। আর এটা তো একটা বড় সিদ্ধান্ত, নীতিগতভাবে এটা একটা বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত ফাইনাল একদম আসবে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেই এই সিদ্ধান্তটা আমরা ফাইনালি দিব। কাজে এটা আলোচনা হয়েছে, ওনারা আমাদের কাছে এখন প্রতিবেদন আসবে, তারপর আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আমরা রাশিয়ার সাথে কথা বলছি, চায়নার সাথে কথা বলছি, ইউএস এর সাথে কথা বলছি, ইউকের সাথে কথা বলছি। কাজেই যেটা আগে পাবো, যদি দুইটা পাই দুইটাই নিব। আমার কথাটা বুঝতে পারছেন? কাজেই আমরা খুবই চেষ্টা করছি। আমাদের সচিব মহোদয় এই ঈদের মধ্যেও মিটিং করছে, বিভিন্ন রাষ্ট্রের সাথে মিটিং করছে, সকল সোর্সের ট্যাপ করতেছে। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়, ফরেন মিনিস্ট্রি এখানে যোগ হয়েছে, পিএমও যোগ হয়েছে, অর্থ যোগ হয়েছে, সকলে মিলে, তারপর আইন মন্ত্রণালয়ের লোকরা, সকলে মিলে যাতে কোনো কাজ আটকে না যায়। ধন্যবাদ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালেক। তার বক্তব্যে তৃণমূলের স্বাস্থ্যসেবা সহ ভবিষ্যৎ যে কোনো বিপর্যয় এড়াতে হাসপাতালের সেবার আধুনিকায়নের উপর মন্ত্রণালয়ের পরিকল্পনার কথা জানা গেল। এবার নজর দিতে চাই কৃষি খাতের বাজেট আলোচনায়। আপনারা জানেন, বরাবরই বাজেটে কৃষিকে দেয়া হয় বিশেষ অগ্রাধিকার। সমন্বিত ব্যবস্থাপনায় কৃষির আধুনিকায়ন ও এর প্রসার কিভাবে সম্ভব তা জানতে এবার যেতে চাই আমরা কৃষি ও গ্রামীণ অর্থায়ন নিয়ে কাজ করা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানের কাছে। আমাদের যতটুকু সাফল্য এই এখন পর্যন্ত, শুধু এই বছর না, আমাদের এই সার্বিক যে সাফল্য, আমাদের উন্নয়নের যে সাফল্য, এর ভিত্তি কিন্তু আমাদের কৃষি
কৃষি আমাদের রক্ষা কবচ। আমরা যে খাদ্যে যে প্রায় স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছি, এটি আমাদেরকে বড়ই সাহস যোগাচ্ছে। এবং আমরা প্রতি বছর দেখতে পাচ্ছি যে কৃষি খাতে যে বিনিয়োগ সেটা কিন্তু কমেনি। অন্য খাতে কাটছাট হচ্ছে, কিন্তু কৃষি খাতে কখনো বিনিয়োগ কমেনি। সুতরাং আমি মনে করি যে এবারের বাজেটেও কৃষি সবচেয়ে গুরুত্ব পাবে, স্বাস্থ্যের পরেই কৃষি গুরুত্ব পাবে। এবং সেই গুরুত্বের মধ্যে থাকবে যে এই মুহূর্তে যেটা দরকার কৃষি ক্ষেত্রে সাফল্যের জন্য, সেটি হলো যে মডার্নাইজেশন, অর্থাৎ কৃষি আধুনিক করতে হবে। পুরনো স্টাইলের কৃষি কিন্তু এখন আর নেই। কৃষি এখন আর শুধু ফসলি কৃষি না, কৃষি এখন লাইভস্টক, কৃষি এখন পোল্ট্রি, কৃষি এখন ফিশারিজ, কৃষি এখন ফুলের চাষ, কৃষি এখন সবজির চাষ। সুতরাং এগুলো সব আধুনিক কৃষি খাতে যত রকমের সমর্থন দেওয়া দরকার সেটি দিবে। এবং সবচেয়ে বড় কথা, এখানে যন্ত্রপাতির যে ব্যবহার সেটা বাড়াতে হবে। আমাদের কিন্তু বাংলাদেশের আমি বলবো যে ধোলাই খাল কিংবা বগুড়াতে প্রচুর লাইট ইঞ্জিনিয়ারিং গড়ে উঠেছে, এবং তারা আমাদের কৃষকদের জন্য যে ধরনের যন্ত্রপাতি দরকার, সেটা হারভেস্টিং হোক, সেটা সিডলিং হোক, সব জায়গাতে কিন্তু তারা নতুন নতুন যন্ত্র তৈরি করছেন। আমাদের এদের জন্য সমর্থন কি করে বাড়ানো যায় সেটা দেখা হবে। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 70% পর্যন্ত মেশিন ব্যবহার করলে তারা বিনিয়োগ করবেন বা ভর্তুকি দেবেন। আমি মনে করি এই ধারাটা অক্ষুণ্ণ রাখতে হবে, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্ব দিতে হবে যারা আমাদের দেশের উপযোগী, দেশি যে কারিগর, সেই দেশি কারিগররা, তারা হয়তো সার্টিফাইড ইঞ্জিনিয়ার না, কিন্তু তারা দেশি কারিগর। এই কারিগরদেরকে সমর্থন দেওয়া, ছোট ছোট মেশিন যেটা ছোট ছোট ক্ষেত্রে ব্যবহার করতে পারি সেরকম মেশিন তৈরি করতে তাদেরকে উৎসাহ দেওয়া, তাদেরকে প্রণোদনা দেওয়া, এটি একটা প্রধান কাজ। দ্বিতীয় কাজ যেটা হবে সেটি হলো যে এই যে কৃষি নানা ধরনের জলবায়ু পরিবর্তনের শিকার হয়, এবং সেখানে উপযুক্ত বীজ, উপযুক্ত আমাদের কৃষির যে ব্যবস্থা সেটা নিশ্চিত করা লাগে। ধন্যবাদ ডক্টর আতিউর রহমান। কৃষি বাজেট আলোচনায় কৃষির সাথে প্রযুক্তির ব্যবহারের উপর কিভাবে গুরুত্ব আরোপ করা যায় তার একটি আউটলাইন তিনি দিয়েছেন। এবার কৃষিপণ্যের বহুমুখী ব্যবহার ও কিভাবে রপ্তানিতে এটি অন্যতম খাত হয়ে উঠতে পারে তা জানতে এবার আমরা এই আলোচনায় যুক্ত করতে চাই জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদকে। করোনার পরে যে অর্থনীতি হবে সেখানে কিন্তু কৃষি থাকবে আমাদের প্রধান অবলম্বন। কৃষি, কারণ এই কৃষক, খাদ্য উৎপাদন, এই বিষয়গুলো কৃষির থেকেই আমার এমন যদি পণ্য আমি বের করতে পারি, কৃষিজাত পণ্য যদি আমি যেটা রপ্তানিমূলক করা যেতে পারে, সেটাই হবে আমাদের একটা টেকসই অবলম্বন। কিন্তু আমরা কৃষিতে কিন্তু অনেক দেশের চাইতে আমরা এগিয়ে আছি। সুতরাং কৃষিজাত কোনো পণ্যকে যদি আমি রপ্তানির ভিতরে আনতে পারি বা রপ্তানি পণ্য, তাহলে আমার যেমন একই দিকে ডাইভার্সিফাই হবে, আমার রপ্তানি শিল্প ডাইভার্সিফাই হবে, একই সাথে আমার একটা স্থায়ী টেকসই একটা অবলম্বন একটা এসে যাবে। তা আমরা কৃষি বলতে শুধুমাত্র খাদ্যকে মনে করি, পাট, ধান, পাট এইটারে মনে করি, তা না। কৃষি কিন্তু একটা ব্যাপক সেক্টর। সুতরাং যেটা দেখার বিষয় যে কৃষির ভিতরে যেমন মৎস্য একটা, তারপরে সবজি, শাকসবজি, হ্যাঁ, তারপরে হচ্ছে কৃষির থেকে এমন কিছু যেমন ধান, পাটের থেকে, চালের থেকে এমন কিছু আইটেম যেটা বিদেশে চাহিদা আছে। তো সুতরাং কৃষিজাত পণ্যকে যদি আমি রপ্তানির একটা পণ্য হিসেবে গড়ে তোলার ব্যাপারে যদি মনোযোগী হই, তাহলে আমি একটা টেকসই একটা সাপ্লাই চেইন পাচ্ছি, আর একটা হচ্ছে যে আমার বাজারও পাবে। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। চ্যানেল 9-এর বাজেট বিষয়ক মেগা আলোচনা অনুষ্ঠান আমাদের বাজেট অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরও একটা বিরতি। বিরতি থেকে ফিরে স্বাগত চ্যানেল 9-এর বাজেট বিষয়ক মেগা আলোচনা অনুষ্ঠান আমাদের বাজেট অনুষ্ঠানে। এবার আমরা শুনব কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের কথা। আসছে বাজেটে কৃষির কোন কোন খাতে অগ্রাধিকার দেয়া যাবে বলে তিনি মনে করছেন, সে কথা শুনতে আমরা যেতে চাই কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের কাছে। সমৃদ্ধির অগ্রযাত্রা, এই অগ্রযাত্রাকে আমরা অপ্রতিরোধ রাখতে চাই, আমরা বেগবান করতে চাই, আমরা ত্বরান্বিত করতে চাই। ত্বরান্বিত করতে হলে কি করতে হবে সেটি কিন্তু আমি বলেছি। আমাদের খাদ্য উৎপাদন আরো বৃদ্ধি করতে হবে, খাদ্য বিদেশের উপর নির্ভরশীল কমিয়ে আনতে হবে,
আমরা অনেক তেল আমদানি করি বিদেশ থেকে, আমরা ডাল আমদানি করি, আমরা গম আমদানি করি, ক্রমান্বয়ে এভাবে কমিয়ে নিয়ে আসতে হবে। কমিয়ে আনার জন্য এই সরকার কৃষিতে সবচেয়ে বেশি প্রণোদনা দেয়, এই সরকার কৃষিতে সবচেয়ে বেশি সহযোগিতা দেয়। কিরকম সহযোগিতা? আমি একটা উদাহরণ আপনাকে দিই। যখন বিএনপি ক্ষমতায় ছিল 2006 সালে, 2008 সালে যখন আমরা 9 সালে সরকার গঠন করলাম জানুয়ারি মাসে, আমাদের সারের দাম, যে সারের দাম ছিল 90 টাকা ডিএপি সার, সেটি সরকার কমিয়ে করলো 28 টাকা, পরে 25 টাকা। এই সার বর্তমানে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী 19 সালে 16 ডিসেম্বর থেকে যাতে কৃষক কম দামে সার কিনতে পারে, এটার দাম করেছেন 16 টাকা। টিএসপির দাম এটি ছিল 82 টাকা, সেটি কমিয়ে আমরা করেছি 80 টাকা। পটাশিয়াম, এটার দাম ছিল 60 টাকা, এটার দাম করেছি আমরা 15 টাকা। এবং এই 12 বছরে 1 টাকা সারের দাম আমরা বাড়াইনি। কৃষি উৎপাদন খরচ কমিয়ে আনার জন্য, কৃষি যাতে লাভজনক হয়, কৃষিকে আমরা আধুনিকীকরণ করার জন্য, বাণিজ্যিকীকরণ করার জন্য। একটা কৃষক, আমরা বলছি আমার গ্রাম আমার শহর, আমরা গ্রামে শহরের সুযোগ সুবিধা নিতে চাই, বিদ্যুৎ, নানান সুযোগ সুবিধা, গ্যাস, তারপরে রাস্তাঘাট, স্কুল কলেজের সুবিধা, এটা যদি নিতে চাই তাহলে গ্রামের মানুষের আয় বাড়াতে হবে, কৃষিকে লাভ দেবে। কৃষি হলো তাদের মূল জীবিকা, প্রধান জীবিকা হলো কৃষকের, হলো গ্রামের শতকরা 60, দেশের 60-70% মানুষের মূল জীবিকা কৃষি, কোনো না কোনো ভাবে তারা কৃষির সাথে জড়িত। এই জন্য আমরা কৃষির উৎপাদন বাড়াতে চাই এবং কৃষিকে লাভজনক করতে চাই। এই জন্য আমরা কৃষিকে এখন যান্ত্রিকীকরণ, মেকানাইজেশনের দিকে যাচ্ছে। ধান উৎপাদন, ধান লাগানো, ধান কাটা, মারাই, ইনশাল্লাহ আগামী 3-4 বছরের মধ্যে সম্পূর্ণ যান্ত্রিকীকরণ হবে। কাজে আমি এমন বাজেট চাই যে বাজেট এই ধারাকে অব্যাহত রাখবে। আমি চাই যে বাংলাদেশে যে আমরা কৃষি পণ্য করছি, আমের উৎপাদন বেড়েছে, বিভিন্ন ফলের উৎপাদন বেড়েছে, বিভিন্ন সবজি, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, এগুলোর উৎপাদন বেড়েছে। এগুলো কি করে প্রক্রিয়াজাত করা যায়, আম কিভাবে প্রক্রিয়াজাত করা যায়, আম কিভাবে, হিট ট্রিটমেন্ট লাগবে, হিট ট্রিটমেন্ট দিলে বিদেশে আমরা রপ্তানি করতে পারবো। হিট ট্রিটমেন্টের একটা প্ল্যান লাগবে। এই বাজেটে আমি চাই যে হিট ট্রিটমেন্টের প্ল্যান্টের যেন ব্যবস্থা থাকে। আমি চাই কৃষি রপ্তানিতে আরো বেশি প্রণোদনা দিতে। এখন 20% দিই। আপনি যদি 100 টাকার, $100 বিদেশে রপ্তানি করেন, সরকার আপনাকে আরো $20 দিবে। এই যে প্রণোদনা, এই বাজেটে যেন এটা ঠিক থাকে। কৃষির ঋণ শিল্প কারখানা করার জন্য গত এই করোনার কারণে আপনারা জানেন যে 5,000 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী ঋণ দিয়েছে। সেই ঋণের সুদের পার্সেন্ট হলো মাত্র 4%, 4 ভাগ, শতকরা 4 ভাগ। আর যে আমরা 14-15 হাজার টাকা লোন প্রতি বছর দিই, সেটির সুদের হার ছিল 8 থেকে 9 ভাগ শতকরা, সেটি আমরা কমিয়ে 4 ভাগে নিয়ে আসছি। আমি বলি এই বাজেটে যেন সেটা অব্যাহত থাকে। আমরা এমন বাজেট চাই যে বাজেট কৃষিকে লাভজনক করবে, কৃষিকে উৎসাহিত করবে। এই সরকার গবেষণায় অনেক অর্থ বরাদ্দ দিয়েছে। এই অর্থ দিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা অনেক প্রযুক্তি উদ্ভাবন করেছে, আবিষ্কার করেছে। সেই প্রযুক্তিগুলো চাষি পর্যায়ে নেওয়ার জন্য আমাদের আরো বিনিয়োগ করতে হবে, প্রণোদনা দিতে হবে। এবং আমি আশা করছি আগামী বাজেটে এই জিনিসগুলো বাজেটে আসবে, বাজেট বিবেচনায় নিবে। ধন্যবাদ কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। তার আলোচনায় কৃষিবান্ধব বর্তমান সরকারের কৃষি পণ্যের বহুমুখী ব্যবহার সহ এর প্রসারে প্রযুক্তির ব্যবহারের কথা বলেছেন তিনি। সার ও বীজ সহ কৃষি উপকরণে বিভিন্ন ছাড় অব্যাহত থাকবে বলেও জানালেন তিনি। এবার আমরা যেতে চাই নগর দারিদ্র্যকরণ আলোচনায়। সামাজিক নিরাপত্তায় কিভাবে বাজেটে নগরের নতুন দরিদ্রদের বিষয়টি গুরুত্বের সাথে নিতে হবে তা জানতে এবার এ আলোচনায় যুক্ত করতে চাই বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্র্যাকের চেয়ারপারসন ডক্টর হোসেন জিল্লুর রহমান এবং বিআইডিএস-এর পরিচালক ডক্টর নাজনীন আহমেদকে। প্রায় 2.5 কোটি মানুষ নতুন দরিদ্র হয়েছে এখন আমাদের, এবং নতুন দরিদ্র তো আছেই, তারপরে এটাও একটা বিষয় যে যারা আগে থেকেই দরিদ্র ছিল তাদেরও তো অবস্থা খুবই অত ভালো নয়। তো সার্বিকভাবে এই যে নতুন দরিদ্রের ধাক্কাটা কিন্তু বেশি লেগেছে আবার শহরে
নগর দরিদ্রর বিষয়টা এবারে আলাদা করে আলোচনা আনা দরকার দুটা কারণ। একটা হচ্ছে করোনার অভিঘাত বেশি ঘটেছে শহরাঞ্চলে, 2 নম্বর হচ্ছে নগরকে নিয়ে আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচি কিন্তু আগে থেকে অত নজর দেওয়া হয়নি। আমাদের মূলত সামাজিক নিরাপত্তা কর্মসূচি হচ্ছে গ্রামীণ দরিদ্রদেরকে নিয়ে। গত বছর কিছুটা করা হয়েছিল, এইবারে এখানে আরো সুস্পষ্ট বড় নজর দেওয়া দরকার। এখানে কিন্তু আরো একটা দিক আছে, এরা কিন্তু নতুন দরিদ্র বলতে এরা কিন্তু দারিদ্র্য সীমার উপরে ছিল। তো এরা শুধুমাত্র যে কিছু চাল ডাল সহায়তা চাচ্ছে তা না, ওরা চাচ্ছে তাদের আগের কর্মজীবনে কিভাবে দ্রুততম ফিরতে পারে। আমরা আমাদের গবেষণায় এটাও বেরিয়ে আসছে 41% জুন এবং মার্চের মধ্যে কাজে ফিরে গেছে, কিন্তু দুঃখজনকভাবে হচ্ছে যে আরো কম দক্ষ কাজে ফিরে গেছে, অনেকটা অদক্ষ শ্রমিকের। এখন আপনি চিন্তা করেন একজন দক্ষ লোক সে অদক্ষ শ্রমিক হিসেবে কাজ করছে, কিছু আয় হয়তো হচ্ছে, আমরা বলতে পারি সে বেকারত্বে নেই, কিন্তু তার অবস্থার যে একটা পরিবর্তন হলো, এটা কিন্তু বাংলাদেশের জন্য এই বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যেটা আরেকটা বিষয় মনে করি সেটা হচ্ছে যে আমাদের এই 1 বছরের ধাক্কায় আমরা দেখেছি শুধু নতুন দরিদ্র হলো তা নয়, আমাদের দক্ষতার দৃষ্টিকোণ থেকে আমরা নিচের দিকে নেমে গেছি। মানে আমি ডিস্কিলিং বলি, আমরা মধ্যম আয়ের বাংলাদেশ গড়তে হলে তো স্কিলড লোকজনকে নিয়ে করতে হবে। এখন আমাদের যে কর্মসংস্থান যেগুলো এর মধ্যে হচ্ছে সেগুলো হচ্ছে অদক্ষ জায়গায় বেশি হচ্ছে। সো এই জায়গাতেও খুব জোরালোভাবে বিশেষ করে কুটির শিল্প, প্রান্তিক ক্ষুদ্র যেই প্রতিষ্ঠানগুলো আছে এদের বিষয়গুলোকে আলাদাভাবে নজরে এনে বাজেটে একটা বড় ধরনের কৌশল এখানে দেখাতে হবে। কর্মসংস্থানে একটা বড় প্রেসার পড়েছে, অনেক মানুষ কাজ হারিয়েছেন। আমরা দেখেছি বড় শিল্প কলকারখানার মধ্যেও অনেকে কর্মী ছাঁটাই হয়েছে, তারা অল্প কর্মী দিয়ে হয়তো চালাচ্ছেন, এবং কারণ অনেকের ক্ষেত্রে এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে অনেকের আবার অর্ডার কমে গেছে। সব মিলিয়ে কাজ হারিয়েছেন অনেক মানুষ, এবং সেই কাজ হারানো মানুষের কেউ কেউ নিজেরা উদ্যোগ নিয়ে যে কাজ করবেন সেই জায়গাতেও কিন্তু তারা এই চ্যালেঞ্জিং সময় সহজে আরেক জায়গায় ঢুকতে পারছেন না। ফলে কাজ হারানোর কারণে খাদ্য নিরাপত্তার বিষয়টিও সামনে এসেছে, এবং গত বছর করোনার পরে বিভিন্ন স্টাডিতে দেখা গিয়েছিল প্রায় 1.5 কোটি মানুষ নতুন দরিদ্র হয়েছিল। তাদের অনেকেই আবার উঠে আসছিলেন আয়ের দিক থেকে, কিন্তু দেখা গেছে যে দ্বিতীয় ঢেউয়ের কারণে তারা আবার একটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এই প্রেক্ষিতে 2021-22 অর্থ বছরের যে বাজেট, বর্তমান বাস্তবতায় সেই বাজেটে 3টি বড় দিকে নজর দেওয়া বলে আমি দরকার বলে মনে করি, যে 3টি দিকে প্রায়োরিটি দেওয়া দরকার। তার মধ্যে প্রথম যে ভাগটি বলবো সেটি হচ্ছে ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্ট, দ্বিতীয়ত যেখানে মনোযোগ দেওয়া দরকার সেখানে হচ্ছে আমার দারিদ্র যে খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য বাজেটারি অ্যালোকেশন, এবং থার্ড ধাপে যেটা বলবো তৃতীয় ভাগে সেটা হচ্ছে স্বাস্থ্যের যে বাস্তবতা, সেই স্বাস্থ্য ঝুঁকি কমানো এবং স্বাস্থ্য ঝুঁকির বেটার ম্যানেজমেন্টের প্রস্তুতিতে যে ধরনের বাজেটারি অ্যালোকেশন প্রয়োজন সেই জায়গায় মনোযোগ দেওয়া। এই দুই বিশিষ্ট অর্থনীতিবিদই নগর দরিদ্রতা ও করোনাকালে নতুন দরিদ্রতা দূরীকরণে সামাজিক নিরাপত্তা খাতে বাজেট বাস্তবায়নে সুশাসনের উপর গুরুত্ব দিয়েছেন। চ্যানেল 9-এর বাজেট বিষয়ক মেগা আলোচনা অনুষ্ঠান আমাদের বাজেট অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরও একটা বিরতি। বিরতি থেকে ফিরে স্বাগত চ্যানেল 9-এর বাজেট বিষয়ক মেগা আলোচনা অনুষ্ঠান আমাদের বাজেট অনুষ্ঠানে। পরিকল্পনামন্ত্রী সামাজিক নিরাপত্তার আলোচনায় বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছেন। সামাজিক নিরাপত্তার বিষয়ে সরকারের একটি পরিকল্পনা এমনিতেই আছে, কৌশল, একটা ন্যাশনাল সোশ্যাল সেফটি স্ট্র্যাটেজি বলে ইংরেজিতে কৌশল আছে। সেটা হলো যে আমরা আমাদের দেশের যত দরিদ্র মানুষ, দারিদ্র সীমার নিচে যারা আছে, এখন তো আমরা 20 ভাগ, যদিও বর্তমানে এই মুহূর্তে বেড়ে গেছে এই সমস্যার জন্য, স্বাভাবিকভাবে নর্মাল সময় আমাদের 20 ভাগের মধ্যে দরিদ্র ছিল। এইটাকে আমরা চাচ্ছি যে এটাকে আরো নামিয়ে 5 ভাগে নিয়ে যেতে, যেখানে হার্ড কোর যারা অতি দরিদ্র থাকবেন, যেটা কোনো মতেই স্টিকি, মেটানো যায় না, থাকেই এরা। যদি আপনি চেষ্টা, ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রে, সুইডেনে, সুইজারল্যান্ডও কিছু ভাগ লোক 1, 2 ভাগ, 3 ভাগ দারিদ্র সীমার নিচে বসবাস করে, নানা কারণে, এটা বিস্তারিত বলা যাবে না।
তো আমাদের হলো উদ্দেশ্য ছিল সেখানে মানে 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 যাওয়া। তার জন্য যে বিভিন্ন কৌশল আছে তার মধ্যে অন্যতম কৌশল ছিল এই সামাজিক নিরাপত্তা খাতে। এখানে আমরা ভাবছিলাম যে আপনি যদি বা আমি একজন বয়স্ক মানুষ, গ্রামে বাস করি, আমার কেউ নাই, হ্যাঁ, আমার সহায় সমর্থন নেই, সম্পদ নাই, আমাকে মাসে মাসে কিছু টাকা নগদ দিবে সরকার। আমি বিধবা হতে পারি, আমি প্রতিবন্ধী হতে পারি, খুব জরুরি এটা বিবেচনা করা দরকার, আমার চোখ বা না কানের বা হাতের সমস্যা আছে, এই ধরনের স্পর্শকাতর কিছু লোক আছেন যারা কাজ করতে পারছেন না, এদের দিকে দেওয়া, এদের দিকে নজর দেওয়া, এই কৌশলগুলোকে আমরা নিয়মিত আমরা বাস্তবায়িত করছি এবং সেটা আমরা কন্টিনিউ করবো। বা কোভিড হোক বা না হোক, আমাদের অন্যান্য যতই আমরা অ্যাডজাস্টমেন্ট করি না কেন, এই খাতে আমরা অ্যাডজাস্টমেন্ট করবো না, আমরা আর বাড়িয়ে যাব, সংখ্যা বাড়াবো। ধন্যবাদ মাননীয় পরিকল্পনা মন্ত্রী। এবার আমরা আলোচনায় যেতে চাই ব্যাংকিং খাত, পুঁজিবাজার ও মূল্যস্ফীতির আলোচনায়। এই আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক দুই গভর্নর ডক্টর আতিউর রহমান ও ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজেটের যে এই যে ব্যাংক পুঁজি, আর্থিক পুঁজিবাজার একটা বড় একটা হাতিয়ার বাংলাদেশ অর্থনীতি, তাদের কন্ট্রিবিউশন কিন্তু ভালো, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে ব্যাংকগুলো নানা রকম সুশাসনের অভাব, করাপশন, তারপরে গতানুগতিক ধারায় রুটিন কাজ করার যে প্রবণতা, এই যে ক্ষুদ্র মাঝারি সে তাদের রুটিন গতানুগতিক ভাবে বলতে তারা আমরা রিস্কি, তাদেরকে আমরা দেখছি, তাদের কাগজপত্র যাচাই করবো, এভাবে তো হলে হবে না। ব্যাংকরা এখন এটা একটা নন রুটিন জব, এটা রুটিন ওয়েতে ব্যাংকিং করলে চলবে না। অতএব ব্যাংকের খাতে আমার মনে হয় বাজেটে কতগুলো সংস্কারের পদক্ষেপ, সুশাসনটা কিভাবে আপনি নিন, এটার জন্য আইনের সংশোধন না, মোট কথা চেয়ারম্যান ডাইরেক্টরদের রোলটা, তারপর এমডি ব্যবস্থাপনার রোলটা কি হবে, এইগুলো ভালোভাবে নিশ্চিত করা। পুঁজিবাজারে আপনার পুঁজিবাজার যে সংস্থা, আমাদের নিয়ন্ত্রক সংস্থা, তাদেরকেও পুঁজিবাজারের ব্যাপারে যথেষ্ট সীমিত হবে। এখানে আমি এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের কর ব্যবস্থাটা, প্রণয়নের ব্যবস্থাটা কিন্তু আপনার একটু জনবান্ধব এবং ব্যবসা বান্ধব হতে। আমাদের কর্পোরেট ট্যাক্স কিন্তু ভেরি হাই, এবং আপনি দেখবেন এনবিআর এর লোকজন যারা ট্যাক্স দেয় তাদের উপরে চড়াও হয় গিয়ে, এবং এইখানে আমার মনে হয় কর বান্ধব করতে হলে আপনি নেটটা বাড়াতে হবে, জালটা বাড়াতে হবে যারাই দিচ্ছে তাদের। অতএব এইখানে কতগুলো বাজেটে কিন্তু বিষয় কর ব্যবস্থা আর প্রণোদনা আপনি আরএমজি খাতে দিয়ে যাচ্ছেন, দিয়ে যাবেন, অন্য খাতগুলো কিন্তু আপেক্ষিকভাবে কিন্তু আপনার হ্রাস এসে হয় নাই, আপনি এসে সাবসিডি বা এসে দিচ্ছে না। ইভেন আমি মনে করি ক্ষুদ্র স্মল মাঝারি কুটির শিল্প সেখানে প্রণোদনা দিতে হবে। এই যে বাজেটের যে ফিসক্যাল রাজস্ব নীতিটা আছে সেটার সাথে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতির সাথে সমন্বয় ঘটাতে হবে। এবং আমি দেখেছি বাংলাদেশের মুদ্রানীতি অনেকটা গতানুগতিক, বাংলাদেশের ব্যাংকের যে নীতিটা ছাড়াও যে বাংলাদেশ ব্যাংকের যে রোল, বাংলাদেশ ব্যাংকের যে আপনার নীতিমালাগুলো পরিপালনের যে শক্ত ভূমিকা, এখান থেকে কিন্তু বাংলাদেশ ব্যাংক অনেকটা, এখানে আমার মনে হয় উইকনেস, এখানে কিন্তু নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের রোল। ব্যাংকিং খাতের তো সবচেয়ে এই সময়টায় যেটা সবচেয়ে বেশি দরকার আমি মনে করি সেটি হলো যে ব্যাংকিং খাতের যে মূল চরিত্র সেটা কিন্তু বদলে গেছে। কদিন আগে বার্কলেস ইউনিভার্সিটির প্রফেসর আইচেন গ্রিন বলেছেন যে মনিটারি পলিসি শুধুমাত্র ইনফ্লেশন রক্ষা করাই তার কাজ নয়, তার কাজ হলো যে আরো যে সমস্ত প্রেসিং ইস্যু আছে সমাজে, যেমন ক্লাইমেট চেঞ্জকে মোকাবেলা করতে হবে, ইনইকুয়ালিটি যেটা বেড়ে গেছে সেটা মোকাবেলা করবার জন্য তাদেরকে রিওরিয়েন্ট করতে হবে। সুতরাং আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এখন ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রেসিডেন্ট, সুতরাং তিনিও চাচ্ছেন একটি সবুজ পুনরুদ্ধার। আমাদের এই কোভিড থেকে আমরা সবুজ পুনরুদ্ধার করব এবং সবুজ অর্থনীতির দিকে আমরা যাব, জলবায়ু বান্ধব একটি অর্থনীতির দিকে যাব। সেটাই যদি যাই আমরা, তাহলে আমাদের সবুজ পন্থা অবলম্বন করতে হবে। সেই অর্থে বাংলাদেশের ব্যাংকিং খাতকে সবুজ করে এগোতে হবে। আমরা ইতিমধ্যেই সবুজ অর্থায়নের অনেকগুলো সুযোগ তৈরি করেছি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, সাস্টেনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে আমাদের, সেই জায়গাটায় বেশি জোর দিতে হবে। মূল্যস্ফীতি নিয়ে এই মুহূর্তে অত ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা যখন পূর্ণোদ্যমে ফিরে আসবো, পুনরুদ্ধার যখন হবে, অর্থনীতিতে যখন ইম্পোর্ট অনেক বেশি হবে, খেয়াল করেছে গত এক বছরে কিন্তু আমাদের ইম্পোর্ট বাড়েনি, বরং কমে গেছে। ইম্পোর্ট না বাড়লে পরে তো আমাদের ফরেন এক্সচেঞ্জ ব্যবহার হচ্ছে না, সেইভাবে ব্যবহার হচ্ছে না, উল্টো আমাদের প্রচুর আরো তোমার জমা হচ্ছে, আমাদের ফরেন এক্সচেঞ্জ জমা হচ্ছে, আমাদের রেমিটেন্স বাড়ছে।
সুতরাং মানি সাপ্লাই নিঃসন্দেহে বেড়েছে, কিন্তু এটার জন্য আমাদের নানা ধরনের কিন্তু ইনস্ট্রুমেন্ট বাংলাদেশ ব্যাংকের আছে। যদি সত্যি সত্যি মনে হয় যে রিস্ক আছে, ইনফ্লেশনের রিস্ক বেড়ে যাবে, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংক সেরকম একটা পলিসি নেবে, নিয়ে তারা টাকা মপ আপ করবে। এটা খুব সহজ। আজকে যে সিআরআর কমিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক, সেটা একদিনেই কিন্তু বাড়িয়ে দিতে পারে, বাড়িয়ে দিলে পরে টাকাটা মপ আপ করে নিতে পারবে। এটা খুব কঠিন ব্যাপার না, কিন্তু এটা এখনো সেরকম সময় আসে নাই। আমার মনে হয় যে ইনফ্লেশন বারবার ঝুঁকি এখনো তৈরি হয় নাই। যখন তৈরি হবে তখন বাংলাদেশ ব্যাংক তার সুচিন্তিত পলিসি নেবে। সুতরাং এই ভয়ে এখনই আমরা উদ্যোক্তাদের নতুন করে টাকা দিব না, এরকম চিন্তা করা বোধহয় ঠিক হবে না। ধন্যবাদ কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই দুই গভর্নরকে। এবার ঋণ প্রবাহ আর বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনায় যুক্ত হচ্ছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর ABM মির্জা আজিজুল ইসলাম। বেসরকারি বিনিয়োগ গত অর্থ বছরে সাংঘাতিক মাত্রায় কমে গেছে। এমনিতেই আমাদের দেশে জিডিপির আনুপাতিক হার হিসেবে প্রায় এক দশক ধরে ওই 22 থেকে 23% মতো বেসরকারি খাতের বিনিয়োগ জিডিপির আনুপাতিক হার হিসেবে এর মধ্যে ঘোরাফেরা করছে। কিন্তু গত অর্থ বছরে এটা বেশ বড় মাত্রায় কমে গেছে। অবশ্যই কিছু কিছু একটা কারণ হচ্ছে যে যেহেতু রপ্তানি খাত আমাদের বৈদেশিক বাজারে প্রচন্ড বাধার সম্মুখীন হচ্ছে, রপ্তানির প্রবৃদ্ধি খুবই সামান্য। সুতরাং রপ্তানিকারক যারা তারা নতুন বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছেন না, সেটা একটা কারণ হতে পারে। তবে করের হার কমালে যে বিনিয়োগ বাড়বে এটার কোনো নিশ্চয়তা নাই। করের হার খুব বড় নির্ণায়ক না একটা দেশে বিনিয়োগের ক্ষেত্রে। সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে অন্যান্য বিষয়, তার মধ্যে রয়েছে যেমন ইজ অফ ডুইং বিজনেস। এবার এই আলোচনায় যুক্ত করতে চাই ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ ABB এর সম্মানিত চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখারকে। আমাদের বাজেটে আমাদের একটাই ইম্প্যাক্ট, সেটা হচ্ছে আমাদের ট্যাক্স। আরেকটা হচ্ছে যে সামগ্রিকভাবে যদি আমি বলি, সেটা হচ্ছে যে আমি সবসময় বলে আসছি যে ম্যানুফ্যাকচারিং যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে যেখানে নাকি আমাদের লোকজন বেশি ডিপ্লয় হয়, আমাদের তো আপনি যত কিছু বলেন না কেন, দিনের শেষে গভর্নমেন্ট যাই করুক না কেন, গভর্নমেন্ট একটা জায়গায় আসে, সেটা হচ্ছে যে আমাদের কর্মসংস্থান। আপনি যত ফর্মুলা করেন না কেন, দিনের শেষে সবাই বলে যে লোকদেরকে কর্মসংস্থান করতে হবে। সো ম্যানুফ্যাকচারিং সেক্টরগুলিতে আমি মনে করি অনেক বেশি ইনসেন্টিভ দেওয়া উচিত রাদার দ্যান ট্রেডিং। ট্রেডিং এ আপনি ইম্পোর্ট করে জিনিসটা নিয়ে আসলেন এবং মার্কেটে আপনি একটা প্রফিট করে বেরিয়ে গেলেন, এখানে আপনার এমপ্লয়মেন্ট তেমন কিছু হচ্ছে না, খুব একটা ভ্যালুয়েশনও হচ্ছে না, ইউ জাস্ট মেকিং মানি। অলদো কিছু গভর্নমেন্ট ট্যাক্স পাচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে আমি মনে করি যে ম্যানুফ্যাকচারিং সেক্টরে যতগুলি ম্যানুফ্যাকচারিং সেক্টর আছে বাংলাদেশে, সেখানে ইনসেন্টিভ দেওয়া উচিত। এবং এগ্রিকালচার এবং আইটি সেক্টর আমি মনে করি একটা বড় ধরনের একটা ইনসেন্টিভ থাকা উচিত। চ্যানেল 9-এর বাজেট বিষয়ক মেগা আলোচনা অনুষ্ঠান আমাদের বাজেট অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরও একটা বিরতির পর ফিরছি রেমিটেন্স, অবকাঠামো, কর্মসংস্থান, মেগা প্রকল্প, বৈদেশিক বিনিয়োগ, সেই সাথে কর অবকাশ সুবিধা, ব্যবসা বান্ধব বাণিজ্য নীতি, প্রণোদনা, কর আহরণ পদ্ধতির বাজেট আলোচনায়। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে আবার স্বাগত 2021-22 অর্থ বছরের বাজেট ভাবনা বিষয়ক চ্যানেল 9-এর মেগা বাজেট আলোচনা আমাদের বাজেট অনুষ্ঠানে। ব্যাংকিং লোন সহজীকরণ ও প্রণোদনার বাস্তবায়ন নিয়ে ব্যবসায়ী সমাজ কি ভাবছেন, কেমন প্রস্তাবনা থাকবে FBCCI এর পক্ষ থেকে, তা জানতে এবার আমরা এ আলোচনায় যুক্ত করছি FBCCI এর সম্মানিত নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ জসিমউদ্দিনকে। আর এক্সপোর্ট বলতে দেখা যায় আমাদের যেহেতু একটা বড় অংশ হচ্ছে গার্মেন্টস এক্সপোর্ট, আর প্রায় 86% বা 85%, আর 15% থাকে অন্য অন্য এক্সপোর্ট। তো তাদেরকে দেখা যায় ওদের জন্য আলাদা একটা আইন করে, এদের জন্য আলাদা আইন করে। আমি মনে করি সকল এক্সপোর্টকে একই সুযোগ দেওয়া উচিত, বরঞ্চ যারা ছোট এদেরকে আরও বেশি সহযোগিতা করা দরকার। যেন সরকারের উদ্যোগ হচ্ছে যে ডাইভার্সিফাই প্রোডাক্ট, নতুন নতুন প্রোডাক্ট এক্সপোর্টে নিয়ে আসা। তো এইটা কিন্তু আমরা বলি এবং বিশ্বাসও করি, কিন্তু বাজেট করার সময় আমরা এটা ভুলে যাই।
আমি মনে করি এই জায়গায় কাজ করা উচিত। এবং তাদের যে দেখা যায় যে আপনার 25% হয়তো অন্য অন্য এক্সপোর্টারদের জন্য ইনকাম ট্যাক্স, গার্মেন্টসের জন্য হইলো 12%। তা আমি মনে করি যে এই জায়গায় সব এক্সপোর্টের জন্য এক করে ফেলানো উচিত ইনকাম ট্যাক্সটা। ধন্যবাদ এফবিসিসিআই এর সম্মানিত প্রেসিডেন্ট মোহাম্মদ জসিমউদ্দিনকে। উদ্যোক্তা ভিত্তিতে ব্যাংকিং লোন সহজীকরণ করার কথা তিনি এত সময় তুলে ধরছিলেন তার বক্তব্যে। এবার আমরা এ বিষয়ে আলোচনায় যুক্ত করতে চাই তৈরি পোশাক রপ্তানি খাতের সংগঠন বিজিএমই এর প্রেসিডেন্ট ফারুক হোসেনকে। ব্যাংক থেকে আমাদের সহযোগিতা নিয়ে এই গার্মেন্ট পোশাক শিল্প চালাতে হয়। আমরা প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের বেতনের এগেন্সে একটা প্রণোদনা দিয়েছেন এবং সেই প্রণোদনাটা আমরা পেয়েছি, ডাইরেক্টলি শ্রমিকদের অ্যাকাউন্টে সেই টাকাটা দেওয়া হয়েছে। আমাদের এটা রিপেমেন্ট শুরু হয়েছে। আমরা অনুরোধ করেছি আমাদেরকে এটাকে পিছিয়ে দেওয়ার জন্য, এক্সটেনশন দেওয়ার জন্য, এবং সেটা কিছুটা আমাদের এক্সটেনশন পেয়েছে। আমাদের আরও এটা এক্সটেনশনের প্রয়োজন হবে। এর সাথে সাথে আমাদের একটা ওয়ার্কিং ক্যাপিটালের একটা লোন দেওয়া হয়েছে। সেই লোনটা এখনো সব ফ্যাক্টরি এখনো পায় নাই। সো আমি আশা করি যে সরকারের ইনস্ট্রাকশন অলরেডি দিয়েছে, বাংলাদেশ ব্যাংক ইনস্ট্রাকশন দিয়েছে যে এই প্রণোদনা, ওয়ার্কিং ক্যাপিটালের প্রণোদনাটাকে তাড়াতাড়ি ডিসবার্স করার জন্য। এর সাথে সাথে আগামী ঈদে যে নতুন করে আমাদের অনেক খরচ আছে, এই কারণে যে গত 1 বছর আমাদের কোম্পানিগুলো কেউ প্রফিট করতে পারে নাই, আমাদের লোকসানে আছে। সেই ক্ষেত্রে আমরা আগামী ঈদের আগে আমাদের যেন 3 মাসের একটা প্রণোদনার ব্যবস্থা করা হয়, বেতনের প্রণোদনার ব্যবস্থা করা হয়, সেটা আমি অনুরোধ করবো আপনাদের মাধ্যমে। ধন্যবাদ বিজিএমই এর প্রেসিডেন্ট জনাব ফারুক হোসেন। দর্শক, আপনারা জানেন করোনার প্রভাবে বেশ কিছু বিদেশি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের ভাবনার কথা এবার শুনব বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে। কম্পিটিটিভ কান্ট্রি থেকে যদি আমরা বেটার অবস্থা তাদেরকে না দিতে পারি, সো তারা তাহলে আসতে চাইবে না। সেটা কিন্তু আমাদের বিবেচনা রয়েছে। আমাদের সামনে রয়েছে যে ভিয়েতনাম কি সুযোগ সুবিধা দিচ্ছে, কি সুবিধা কম্বোডিয়া দিচ্ছে, ভারত দিচ্ছে, ইন্দোনেশিয়া দিচ্ছে। শুধুমাত্র আমি মনে করি যে এই সব জিনিস আমার মাথায় রাখতে হবে। জাপান একটা বড় দেশ, যারা রিলোকেট করছে তাদের ব্যবসাটা, সে তারা অনেক ইন্টারেস্ট দেখাচ্ছে আমাদের দেশে। কিন্তু আমাদের এই সব পদগুলা পরিষ্কার রাখতে হবে। যেমন তো ইজ অফ ডুইং বিজনেসের ব্যাপারটা আমরা করার জন্য আইন পাশ করেছি, 1% কোম্পানি করেছি, তো যাতে করে বিদেশি ইনভেস্টররা ইন্টারেস্টেড হয়। তারপরে তাদের ইনভেস্টমেন্ট ইন ফরেন কারেন্সি যেটা তারা করবে, তারা যেন কোনো কোশ্চেন না করে তারা যেন সেটা ফেরত নিয়ে যেতে পারে। তাদের প্রফিটটাও সেটাও যেন পুরোপুরি তারা রিপ্যাট্রিয়েট করতে পারে। এইসব সুবিধা আমরা দিচ্ছি 10 বছরের জন্য, কোনো ক্ষেত্রে 5 বছর, 7 বছর, 10 বছর ট্যাক্স হলিডের ব্যবস্থা করেছি। এবং সার্বিকভাবে তারা যেন কোনো সমস্যার স্পন্দে না পড়ে, সেজন্য আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, তারপরে আমাদের বিডা এবং প্রধানমন্ত্রী কার্যালয়, বেবজা সবাই একটা সাথে কাজ করার জন্য আমরা চেষ্টা করছি। এই সুযোগগুলো আন্ডার ওয়ান আমব্রেলা নিয়ে আসার চেষ্টা করছি, যাতে করে এক জায়গা থেকে তারা, যদি ব্যাপারটা সহজ নয়, কিন্তু আমাদের চিন্তার মধ্যে রয়েছে। এবং এর বাজেটেও যেসব জায়গাতে এই ব্যাপারে সাপোর্ট দেওয়া দরকার, সেগুলো আমরা এবার বাজেটে দেবো আমরা বলে মনে করছি। আমরা শুধু 1 বছরের চিন্তা করছি না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের সুদূর প্রসারী চিন্তা করতে হবে। আমাদের 30 সালে SDG টার্গেট অ্যাচিভ করা, 40-41 সালে মধ্য অর্থনীতি দেশ হওয়া, এবং ফাইনালি মাননীয় প্রধানমন্ত্রী ডেল্টা প্রোগ্রাম করেছেন 2021 সাল। এই সবকিছু মাথায় রেখে যেটা ওনার ইনস্ট্রাকশন আমাদের প্রতি, যে রেভিনিউ হয়তো কিছুটা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আমরা যেন খুব চেষ্টা করি যে ফরেন FTA এবং PTA গুলোর ব্যাপারে, যে প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এই দুটো দিকে যেন আমরা খুব খুব চেষ্টা করি। এবং যদিও এর হয়তো আপাতত কিছুটা রেভিনিউতে একটু হবে, সেটা আমরা গুছিয়ে নিতে পারবো যদি আমরা চিন্তা করি আমাদের ট্যাক্স নেটটা যদি বড় করা যায়। আজকে একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে, যারা ট্যাক্স পে করে আমাদের টেন্ডেন্সি তাদের কাছ থেকে বেশি করে নেওয়া, কিন্তু এই বিশাল জনগোষ্ঠী যারা ট্যাক্স পে করতে পারে, সেই সব লোকদের আমাদের ট্যাক্স নেটের আনা দরকার। তাহলে কিন্তু আমাদের রেভিনিউ সমস্যা হবে না। যার জন্য আমরা মনে করি যে পরিমাণ আজকে ট্যাক্স দেয় এর 3 গুণ হতে পারে, এবং সেটা গ্রাম একেবারে মফস্বল শহর পর্যন্ত বিস্তৃত করা যেতে পারে, অনেকে এর মধ্যেই নেই। সেটার দিকে লক্ষ্য করে আমাদের এই ঘাটতিটা পুষিয়ে নেওয়া যাবে, এবং যার ফলে আমরা মনে করি যে আমাদের
পিটিএ এফটিএ করাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আমরা একটা মাত্র শুধুমাত্র করতে পেরেছি ভুটানের সাথে, আমরা খুব চেষ্টা করছি খুব শীঘ্রই হয়তো আমরা শ্রীলঙ্কার সাথে, আমাদের পাইপলাইনে রয়েছে ইন্দোনেশিয়ার সাথে, আমরা চেষ্টা করছি অস্ট্রেলিয়ার সাথে, এইসব দেশগুলোর ব্যাপারে। এবং আমরা আশা করছিলাম যে এই সব করোনার ধাক্কাটা না আসলে এই বছরের মধ্যে অন্তত আমরা আরো 10টা পিটিএ এফটিএ জাতীয় করতে পারতাম। এবং প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টের মধ্যে আইটেমের মধ্যে আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোন কোন আইটেম আমরা দেব, কোথায় শুল্কের সুবিধা হবে না, এসব নিয়ে আমরা কাজ করছি এবং আশা করি এবার বাজেটে সেরকম সুবিধাগুলো থাকবে আমাদের বিশ্বাস। সার্বিকভাবে কাজ করছি, আমরা আমাদের সমস্ত সাপোর্টগুলো দিচ্ছি, দেশে ম্যানুফ্যাকচারিং যেন বাড়ে, নতুন নতুন আইটেমগুলো আমাদের দেশ তৈরি হয়, এটাও মাথায় চিন্তা করা হয়েছে, এক্সপোর্টটা বাড়ানো সহ সার্বিক বিবেচনা নিয়ে আমরা বাজেটের জন্য আমাদের সাজেশন বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা দিয়েছি। যেভাবে কথা বললাম এই ধরনের চিন্তাই আমাদের রয়েছে। ধন্যবাদ মাননীয় বাণিজ্যমন্ত্রী। বিনিয়োগের ট্রেন ধরবার জন্য বাণিজ্য পরিবেশের সূচকের উন্নতির প্রতিফলন এবারের বাজেটে থাকবে বলে তিনি এত সময় আমাদের জানালেন। আমরা এবার যেতে চাই এ বিষয়ে এফবিসিসি এর বক্তব্যে, শুনতে চাই এর প্রেসিডেন্ট মোহাম্মদ জসিমউদ্দিনের কাছ থেকে তারা কি ভাবছেন। প্রথম ডেতে আমরা একটা প্ল্যান প্রোগ্রাম করে যেতে পারছি, আমরা মনে করছি দ্বিতীয় ডে হবে না, ওই ধরনের প্ল্যান ছিল না। এখন আমরা থাকার পরে আমরা বলতেছি প্রণোদনার কথা। অফকোর্স আমাদের তৃতীয় ডের জন্য যে সকল প্ল্যানগুলি করা দরকার, প্রণোদনা তো একটা সাইড আছেই, ব্যবসায়ীদের প্রণোদনা, আরেকটা হচ্ছে প্ল্যানটা থাকা দরকার যে আমাদের স্বাস্থ্য খাতটাকে আমাদের আসলে মানে ইনভেস্টমেন্ট করা প্রয়োজন। এখানে প্রাইভেট সেক্টরেরও ইনভেস্টমেন্টের সুযোগ আছে এবং সেই ক্ষেত্রে প্রাইভেট সেক্টরকে প্রণোদনা দেওয়া দরকার ওখানে যদি ইনভেস্ট করে, আর সরকারেরও প্রণোদনার মানে এই জায়গাতে ইনভেস্ট করার সুযোগ আছে। ধন্যবাদ এফবিসিসির প্রেসিডেন্ট মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি তার বক্তব্যে জানালেন এ বিষয়ে তারাও এরই মধ্যে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করে কৌশলগত বিনিয়োগে বাংলাদেশে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনার কথা। দর্শক, আমরা জানি যে এরই মধ্যে মোট দেশজ উৎপাদন 8.15 ছুঁয়েছে। অর্থ মন্ত্রণালয়ের প্রক্ষেপণ অনুযায়ী 2021-22 অর্থ বছরে জিডিপির লক্ষ্যমাত্রা প্রায় 8.4 ধরা হয়েছে। বর্তমান বাস্তবতায় জিডিপির এমন লক্ষ্যমাত্রা ঠিক কতটা চ্যালেঞ্জিং তা শুনব সিপিডির ডিস্টিংগুইশড ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের কাছ থেকে। সবচেয়ে বড় জায়গা তো হলো কর আদায়। 1.5 গুণ কর আদায় করা হবে বলেছিল, এখন 4 থেকে 5% আদায় হয়। কর আদায়ের ক্ষেত্রে এবং যেহেতু অর্থনৈতিক স্থিতিশীল দুর্বল জায়গাতে আছে, সেই জায়গাতে কর আদায় করা তো জটিল হয়ে যাবে যে কারণ। এবং সবচেয়ে বড় দুর্বল জায়গা হয়েছে ভ্যাট, এবং ভ্যাটকে আমরা ঠিক মতো এই সংস্কারের আরেকটা জায়গা আমরা চালু করতে পারিনি, যার ফলে একটা উভয় সংকটের ভিতরে আপনার কর ব্যবস্থাপনার ভিতরে রয়েছে। তো এই জায়গাগুলোকে যদি আমরা মোকাবেলা না করতে পারি, আমি তো সেই জন্যই বলছি এবারের বাজেট যদি অনেক জমে থাকা সংস্কারের জায়গাগুলোকে মনোযোগ দিয়ে না আনে, এবং যদি সরকার তার এই বাজেটের নৈতিক ভিত্তি, রাজনৈতিক শক্তি এবং অর্থনৈতিক যৌক্তিকতাকে যুক্তি আরো বেশি শক্তিশালী না করে, তাহলে একটা গতানুগতিক ধারাবাহিকতার হবে এবং একটা অর্থনীতি চলতে থাকে, সেটা চলবে। এটার সাথে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়া, একটা উন্নত মধ্যমায়ের দেশে হওয়ার যে চ্যালেঞ্জ, তার সাথে এটা সঙ্গতিপূর্ণ না। এবং আমি মনে করি স্বাধীনতার 50 বছরের যেই আমাদের যে স্পৃহা, যে আকাঙ্ক্ষা, যে মূল্যবোধ, যেটার ভিতর দিয়ে স্বাধীনতা হয়েছে, তার সাথেও এটা সামঞ্জস্যপূর্ণ না। ধন্যবাদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। প্রবৃদ্ধির উচ্ছ্বাস নয়, অর্থনীতির সুফল বিতরণের দিকে জোর দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। চ্যানেল 9-এর বাজেট বিষয়ক মেগা আলোচনা অনুষ্ঠান আমাদের বাজেট অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরও একটা বিরতি। বিরতি থেকে ফিরে স্বাগত চ্যানেল 9-এর বাজেট বিষয়ক মেগা আলোচনা অনুষ্ঠান আমাদের বাজেট অনুষ্ঠানে। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সরকারের কি পরিকল্পনা রয়েছে তা জানবো অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের কাছ থেকে। অপ্রদর্শিত টাকা যতদিন পর্যন্ত প্রদর্শিত না হবে ততদিন আমরা কন্টিনিউ করবো। আমাদের সিস্টেমের কারণে অনেক সময় অপ্রদর্শিত টাকা সিস্টেমে চলে আসে। এগুলাকে যদি রেগুলারাইজ না করে, যদি মেইন স্ট্রিমে না নিয়ে আসেন, তাহলে অর্থনীতি যেখান থেকে টাকাটা চলে গেছে, সেই অর্থনীতি কিন্তু আমরা প্রপার ওয়েতে ট্রিটমেন্ট পাবো না। আমি মনে করি যে আমরা নিজে বুঝতে হবে যে অপ্রদর্শিত টাকাগুলো কি কারণে হয়। রেজিস্ট্রেশন ফি, জমি রেজিস্ট্রেশন ফি
আমরা অনেক বেশি রেখে দিয়েছে, স্টাম্পই অনেক বেশি রেখে দিয়েছে। এখন যে বাড়ির দাম ধরে রাখছেন, যে মৌজা প্রাইস যেটা আছে এটা অনেক কম দাম, যে দাম অ্যাকচুয়াল যদি কোনো মার্কেট প্রাইসে যদি কোনো লেনদেন হতো তাহলে কোনো অপ্রদর্শিত টাকা হতো না। এটা আমাদের সিস্টেমের কারণেই এখন বায়ার এন্ড সেলার বোথ তাদের এই অপ্রদর্শিত টাকা তাদের কাছে থাকে এবং সেই জন্য তারা বিরোধে পড়ে। আমরা সবাইকে অনুরোধ করবো, আমরা এই জন্য ক্রমান্বয়ে আমরা আমাদের ইনকাম ট্যাক্সের পরিমাণ, স্টাম্প ডিউটি, রেজিস্ট্রেশন কস্ট এই সমস্ত ক্ষেত্রে আমরা কমিয়ে দিচ্ছি যাতে সবাই দিতে পারে। আগে অনেক বেশি ছিল, বেশি থাকার কারণে কেউ দিত না। ইনকাম ট্যাক্স এটা অনেক বেশি ছিল, কেউ দিত না। এখন আমরা ইনকাম ট্যাক্স আমরা পর্যায়ক্রমে আমরা কমিয়ে নিয়ে আসছি, যেটা পৃথিবীর অন্যান্য দেশের সাথে আমাদের মতো যে সমস্ত উদীয়মান এবং উন্নয়নশীল দেশ যারা আছে তাদের সাথে আমাদের যেন মূল্যায়ন করলে মিলালে একই রকম পাওয়া যায়, সেই রকম ব্যবস্থাটি আমরা নিচ্ছি। বিশ্বব্যাপী করোনার প্রভাবের কারণে প্রবাসী থেকে অসংখ্য শ্রমিক ফিরছেন দেশে। রেমিটেন্সে এর কতটুকু প্রভাব পড়বে সে বিষয়ে আমরা এবার জানব বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্র্যাকের চেয়ারপারসন ডক্টর হোসেন জিল্লুর রহমান এবং বিশিষ্ট অর্থনীতিবিদ সিপিডির ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের কাছ থেকে। আমাদের প্রবাহটা ঠিক আছে, সেটা কয়েকটা কারণে হয়েছে। এই কারণগুলো আসলে পুরোপুরি ভালো করে বিশ্লেষণ এখনো হয়নি। এখন যারা দেশের ভিতর চলে এসছে তাদের জন্য আমি যেটা মনে করি, এতদিন ভালো করে আমি রেমিটেন্স নিয়ে আসলাম বিদেশ থেকে, দেশে এসে তো আমি শুধু রিলিফ প্রত্যাশী নই, আমি চাই যে আমি একটা ভালো একটা কর্মসংস্থান দেশের মধ্যে কিভাবে ঢুকতে পারি। সেই জায়গায় একটা এই বাজেটে বিশেষ করে রিটার্ন মাইগ্রেন্টস তাদেরকে মাথায় রেখে একটা সুস্পষ্ট উদ্যোগ দরকার। কারণ এই যে আমরা সর্বক্ষণ বলি যে বাংলাদেশের রেমিটেন্সের কারণে আমাদের একটা উন্নতির প্রবৃদ্ধির একটা চালক, সেটা সেই প্রবৃদ্ধির যারা তৈরি করেছে তাদের ব্যাপারে তো আমাদের একটা দায়িত্ব আছে। এরা হচ্ছে মূলত কার্যকর কর্মসংস্থানের প্রত্যাশী, এবং সেই কর্মসংস্থান তো আর সরকার তো কর্মসংস্থান তৈরি করবে না, কিন্তু ওই কর্মসংস্থান যেভাবে হতে পারে সেই জায়গায় নীতি সহায়তা, আর্থিক সহায়তা এবং প্রাতিষ্ঠানিক সহায়তাগুলো সেখানে দিতে। নতুন ধরনের দরিদ্র মানুষের ভিতরে আছে, তারা হলেন যে আপনার যারা অনাবাসী শ্রমিক যারা ফিরে এসেছেন এবং তারা এখন একটা উভয় সংকটের ভিতরে রয়েছেন। আবার ফিরে যেতে পারবেন নাকি দেশের ভিতরেই তারা নতুন করে কিছু চালু করবে। আমরা দেখেছি যে এই মানুষগুলো তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে এখন জীবন নির্বাহ করছে। এই অনাবাসী শ্রমিকদের ক্ষেত্রে একটা বড় ধরনের সমর্থন লাগবে বলে আমরা মনে করি। আরেকটা মনে করি যারা অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিক হিসেবে কাজ করেছে কিন্তু এখন এই মুহূর্তে কোনো জায়গাতে পৌঁছাতে পারছেন, তাদের ক্ষেত্রে ঠিকই একই রকম মনোযোগ দিতে হবে। ধন্যবাদ এই দুই বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান ও ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আপনাদের। ফেরত আসা প্রবাসী শ্রমিকদের মানব সম্পদে রূপ দেওয়ার লক্ষ্যে কর্মপরিকল্পনা দেওয়ার তাগিদ দিলেন এই দুই বিশিষ্ট অর্থনীতিবিদ। বাজেটে বৈদেশিক সাহায্য, অবকাঠামো ও মেগা প্রকল্প নিয়ে এবার আমরা এই আলোচনায় যেতে চাই। আলোচনায় যুক্ত আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অজিত কুমার পাল, FCF। বাজেটে এইবার উচ্চাভিলাষ আমাদের আছে, উচ্চাভিলাষ থাকাটাও স্বাভাবিক, কারণ দেখেন এই প্যান্ডেমিকের পরেও কিন্তু আমাদের রেমিটেন্স, ভালো রেমিটেন্স এসছে, আমাদের এক্সপোর্ট কম হয়েছে, কম হলে খুব বেশি কম কিন্তু আমাদের এক্সপোর্ট হয় নাই। বিশেষ করে আসার দিক একটা আছে, সেটা হলো যে আমেরিকা মানে USA যাদের ওখানে আমরা সবচেয়ে বেশি এক্সপোর্টটা করি, বিশেষ করে এক্সপোর্ট বাস্কেটের যে RMG 90% যেটা আমাদের এক্সপোর্ট বাস্কেট, এটি কিন্তু মনে হচ্ছে যে এটি হয়তো সহনশীল পর্যায়ে থাকবে। ইম্পোর্টও কিন্তু আমাদের কমেছে, তো তারপরেও ইম্পোর্ট কমলে আমার সেক্ষেত্রে প্রোডাকশন এটাও কমে যায়। সবচেয়ে বড় ধাক্কাটা লাগছে সার্ভিস সেক্টরে, কারণ আমার সার্ভিস সেক্টর কিন্তু GDP-র 50%। সুতরাং এবারের বাজেটটা রিয়েলি ডিফিকাল্ট হবে আমাদের জন্য, আমাদের যে অগ্রযাত্রার যে মাপকাঠি সেটাকে কন্টিনিউ করাটা। মেগা প্রজেক্টগুলি আমাদের চলছে, এইগুলি আমাদের চলবে, কারণ এগুলি টাকার সংস্থান আমাদের আছে। এই প্রজেক্টগুলি বিশেষ করে যে পদ্মা সেতুর কথা বললেন বা মেট্রো রেলের কথা বলছেন, বা ধরেন কিছু বিদ্যুৎ প্ল্যান্ট আছে, এই কাজগুলি আমাদের কন্টিনিউ করে যেতে হবে। সরকার কিন্তু এই কাজগুলি কন্টিনিউ করে গেছে, প্যান্ডেমিকের মধ্যেও কাজগুলি কন্টিনিউ হচ্ছে, এবং এইগুলি আমাদের বজায় রাখতেই হবে। তা না হলে
আমাদের সামনের যে টার্গেটগুলি, এই টার্গেটগুলি কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। বিশেষ করে 2041-কে সামনে রেখে যে আমরা আমাদের যে মানে শিল্প উৎপাদন, আমাদের জিডিপি গ্রোথ, আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ, রেমিট্যান্স এবং পার ক্যাপিটা ইনকাম বাড়ানো, এই যে ম্যাক্রো ইকোনমিক যে ম্যাক্রো ইকোনমিকের যে পিলারগুলি, সেই পিলারগুলিকে সামনে সোজা রাখতে হলে আমার এই মেগা প্রজেক্টগুলি করতেই হবে। এবং সরকার কিন্তু সেক্ষেত্রে বদ্ধপরিকর, এক্ষেত্রে কোনো কাটছাট কিন্তু করা হয় নাই। এবং আশা করি যদি কোভিড প্রলং না করে তাহলে এটাতে কোনো ধাক্কা লাগবে না। কাজ করি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে শর্ট টার্ম কনসালটেন্সি হিসেবে কাজ করছি, সেখানেও একটা প্রজেক্ট ওরা নিচ্ছে যে কোভিড রেসপন্স রিকভারি প্রজেক্ট, এটা লোকাল গভর্নমেন্টের আওতায় $300 মিলিয়ন প্রজেক্ট নিচ্ছে 3 বছরে এটি, এবং এই 3 বছরের মেয়াদে এই প্রজেক্টটা হবে এবং সকল পৌরসভা, সিটি কর্পোরেশন এগুলিকে তারা কাভার করছে। কারণ হলো আরবান পৌররাই কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত এই কোভিডের কারণে। রুরাল পড়েছে, রুরাল আমাদের এগ্রো ইকোনমিতে কিন্তু ধাক্কা লাগে নাই, কিন্তু এই রুরাল আরবানে এদেরকে অ্যাড্রেস করা এটি সরকার করছেন, অনেক প্রোগ্রাম নিয়েছেন সরকার। পাশাপাশি কিন্তু বিশ্বব্যাংক, এডিবি, দাতা সংস্থাগুলি সবাই এগিয়ে এসছে, তারা কিন্তু প্রোগ্রাম নিচ্ছে এবং আমাদের ফান্ডিংও দিচ্ছে, বিভিন্ন জায়গাতে আমরা গ্র্যান্টও পাচ্ছি। এখন এইখানে ওদের যে পূর্বাভাস যে ইকোনমিতে ধরেন আমরা 5,78,000 কোটি টাকা ছিল, 8.2% আমাদের জিডিপি গ্রোথের ছিল বা বাজেট এস্টিমেট ছিল, কিন্তু আমরা তো অর্জন করতে পারি নাই। সঙ্গত কারণেই এই গত বছরের ধাক্কাটা যদিও আমাদের ততটা ক্ষতিকর জায়গায় যায় নাই, বাট এবছর এসে কিন্তু তারা যেটা বলছে যেটা 2%, 3%, 4%-এ নেমে যাবে জিডিপি গ্রোথ অর্জনটা। তো এখন যেহেতু প্যান্ডেমিকটা প্রলং করছে, সুতরাং এটি এখন আমরা নিশ্চিত না। ব্যাংকিং সেক্টরে দেখেন আছে $45 বিলিয়ন আমাদের রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, এবং আমাদের যে লিকুইডিটি, এই লিকুইডিটি কিন্তু অলমোস্ট প্রত্যেকটা ব্যাংকেই লিকুইডিটি অধিক মাত্রায় লিকুইডিটি রয়ে গেছে। লোকাল রেভিনিউ দিয়ে আমরা বাজেট করি, আমরা যে 5,78,000 কোটি টাকার বাজেট যেটা ছিল লাস্ট ইয়ারে, এই বাজেটে দেখবেন হয়তো আমরা ফরেন ফাইন্যান্স হয়তো 5 থেকে 10%-এর মধ্যে আছে। সুতরাং 5% এটি না হলেও আমাদের যে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড থাকে সেখানে কিছু কাটল হয়, আমরা ব্যয় করতে পারি না টাইমলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের লিকুইডিটিতে কোনো সমস্যা হয় না বা ওয়ার্কিং ক্যাপিটালও সমস্যা হচ্ছে না। আমাদের বাজেটের সাইজ যেটা আমরা নিয়ে গেছি, এই যে 5,78,000 কোটি টাকা, ধরেন অ্যারাউন্ড এবছর নর্মাল থাকলে হয়তো 6 লক্ষ কোটি টাকায় চলে যেতাম আমরা, কিন্তু এখানে লোকাল রেভিনিউ আদায়ে যদি ঘাটতি হয় তখনই তো ফরেন রেভিনিউর উপর আমাদের ফরেন রেমিটেন্সের উপরে বা ধরেন ফরেন ডোনেশনের উপরে বা গ্র্যান্টের উপরে, এইটির উপরে আমাদের নির্ভর করতে হয়। বাজেটে এবার মূল দিকটা হচ্ছে যেহেতু কোভিডটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে, সুতরাং চিকিৎসা খাত এখানে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। ধন্যবাদ বিশিষ্ট অর্থনীতিবিদ অজিত কুমার পাল, FCM। বাজেট ঘাটতির অর্থায়নে বৈদেশিক সাহায্যের গুরুত্বের কথা এত সময় তুলে ধরেছেন তিনি। সেই সাথে অর্থনীতির গতি চাঙ্গা রাখতে পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদও দিয়েছেন তিনি। চ্যানেল 9-এর বাজেট বিষয়ক মেগা আলোচনা অনুষ্ঠান আমাদের বাজেট অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরও একটা বিরতি। বিরতি থেকে ফিরে স্বাগত চ্যানেল 9-এর বাজেট বিষয়ক মেগা আলোচনা অনুষ্ঠান আমাদের বাজেট অনুষ্ঠানে। বৈদেশিক সাহায্য ও মেগা প্রকল্প নিয়ে বাজেটের প্রতিফলনের পরিকল্পনার কথা শুনব পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের কাছ থেকে। আমাকে তো টাকা জোগাড় করতে হবে, আমার মনে আশা আছে, কিন্তু আশা দিয়ে তো হবে না। সুতরাং আমাকে বেরিয়ে টাকা হয় কাজ করে কিছু জোগাড় করবো, আর না হয় আমি কাজের সঙ্গে সঙ্গে কিছু ঋণ টিনও আমি নিতে পারি। চ্যালেঞ্জটা হলো এমন প্রকল্প তৈরি করতে হবে যেটা বোধগম্য, যেটা পড়লে দেখলে বুঝতে পারবো যে এটা গ্রহণযোগ্য এবং ফাঁক ফোকর কম। এমন প্রকল্প তৈরি করতে হবে যার থেকে যে সুফল আসবে সেটার জন্য বাংলাদেশের সাধারণ মানুষের মাথায় যায়, আমার আপনার নয়। সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ, গ্রামে গঞ্জে যারা বসবাস করেন, দেশের নাগরিক, তাদের কল্যাণে কোনগুলো যাবে? সড়ক। তাদের কল্যাণে কোনগুলো যাবে? শিক্ষা, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা। তাদের কল্যাণে কোনগুলো যাবে? পল্লী ক্লিনিক, এই যে আপনার কমিউনিটি ক্লিনিক বলি, উপজেলা হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, এইগুলাতে যদি আমরা ব্যয় করি এর বেনিফিটটা সরাসরি তারা পাবে। সুতরাং আমরা যারা সরকারে আছি, আমরা বাছাই করার সময় এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা না করে যে মন্ত্রী সাহেবের বাড়ি দিয়ে 9 তলা করি বা এখানে আরো 20টা করে গ্যারেজ বানালাম নতুন, এগুলো তো উন্নয়ন হবে না। উন্নয়ন করতে হবে ওই উন্নয়ন যেটা মানুষের উপকার লাগে। এবার রাজস্ব ঘাটতি বৃদ্ধি ও নতুন কর আহরণ পদ্ধতি নিয়ে আমরা আলোচনা যাব।
এতে যুক্ত থাকছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্র্যাকের চেয়ারপারসন ডক্টর হোসেন জিল্লুর রহমান, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান ও এনবিআর এর সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদের কাছ থেকে। কর আরোহণের বিষয়ে অবশ্যই আই থিঙ্ক ব্যবসায়ীদের মনোভাবগুলো আমাদেরকে নিতে হবে এখানে। বিশেষ করে ব্যবসায়ীদের মধ্যে আমরা যেটা দেখতে পাই যে অর্থনীতির উপর করের দুইটা বলা যায় যে ভূমিকা আছে। একটি হচ্ছে করের মাধ্যমে রাজস্ব আদায় হয় এবং সেটা রাষ্ট্রীয় খরচের জন্য, উন্নয়নের জন্য, খরচের জন্য একটা যোগান, তহবিল তৈরি হয়। কিন্তু কর এবং কর কিভাবে আদায় হচ্ছে, শুধু কর নয়, কিভাবে আদায় হচ্ছে, এই দুটো কিন্তু একটা ভিন্ন একটা ভূমিকা আছে। সেটা হচ্ছে ইনসেনটিভ বা ডিসইনসেনটিভ। আপনি মানে করের মাধ্যমে রাজস্ব আদায় করছি, কিন্তু করের মাধ্যমে যদি আমরা যারা উৎপাদক গ্রুপ তাদের উৎপাদনার ইচ্ছাটাকে নিরুৎসাহিত করি, এমনভাবে করের বোঝাগুলো করলাম, অথবা কর আদায়ের যে প্রক্রিয়াগুলো সেগুলো এমনভাবে সাজালাম। সো করের আমি এটা বলবো এই দুইটা জায়গায়, একটা হচ্ছে রাজস্বের তহবিলের বিষয়টা, আরেকটা হচ্ছে ইনসেনটিভ বা ডিসইনসেনটিভের যে ভূমিকা করের, ওই দ্বিতীয়টা কিন্তু ইকুয়ালি গুরুত্বপূর্ণ। কারণ রাজস্ব তো একটা আসবে, কিন্তু আপনি ধরেন আমি কোনো করের, আপনি জাস্ট চিন্তা করেন সার্বিক আমাদের সে 100 টাকা হচ্ছে অর্থনীতির সাইজ, করে সেখান থেকে আমি করের রেট হচ্ছে ধরেন 10% বা 20%, আমি 20 টাকা পাচ্ছি। কিন্তু এখন অর্থনীতির সাইজটা যদি 1000 টাকা হয়ে যায়, তাহলে কিন্তু আমি 20 থেকে 2000 টাকা, 200 টাকা পাবো কর অপরিবর্তিত রেখে। অথবা যদি এটা 1 লাখ হয়ে যায়, তাহলে কিন্তু আমি 2000 টাকা পেয়ে যাব রাজস্ব হিসেবে অপরিবর্তিত। তার মানে হচ্ছে অর্থনীতির সাইজ বাড়ানোটাও খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। মানে কর দিয়ে আমাদের একটা শুধু সংকীর্ণ ভূমিকা যদি নিই যে এই মুহূর্তে কতটুকু নিয়ে আসতে পারি, এটা কিন্তু করের বিষয়ে এই চিন্তাটা সঠিক নয়। কর হচ্ছে একটা রাজস্ব আদায়ের একটা বিষয়, কিন্তু এটার মাধ্যমে অর্থনীতির বিকাশের একটা সিগন্যাল দেওয়া হচ্ছে। সেই সিগন্যালগুলো ঠিক মতো হচ্ছে কিনা, এবং এখানে শুধু রেটস ইত্যাদি নয়, সেটাও একটা বিষয়। আরেকটা হচ্ছে আদায় প্রকৃতির যে বিষয়, আমরা যে অনেক সময় দেখি যে হয়রানিমূলক বহু কিছুর কথা বলা হয়, সেই বিষয়গুলো এখানে নজরে আনা, এবং এই বাজেটেও আশা করি এই আলোচনাগুলো অ্যাটলিস্ট হবে। এই বাজেটেই আমি মনে করি না যে এগুলো সব সমাধান হয়ে যাবে, বাট এটার একটা প্রতিফলন ঘটছে সমস্যার, সেই সরকারি চিন্তার মধ্যে সেটা প্রতিফলনটা দেখতে। আয়কর আহরণের নতুন পদ্ধতি প্রতি বছরই আমাদের করে যেতে হবে। আমার মনে আছে যে 60-এর দশকে কোরিয়া আয়কর বাড়ানোর জন্য সারা দেশের কাছে একটা আহ্বান করেছিল যে দেশপ্রেমের অংশ হিসেবে আপনারা কর দেন, যার যতটুকু না আছে, এমনকি 1 টাকা হলেও কর দেন। এটা কি হবে, নাগরিকদের অংশগ্রহণটা বাড়বে। সুতরাং আজকে তো আমরা বিশেষ করে ডিজিটাল যুগে আমরা কিন্তু জানি তুমি কয় টাকা ইনকাম করো, কত টাকা খরচ করো। আমরা কিন্তু এগুলো সহজেই ডেটা ম্যানেজমেন্ট করে, আধুনিক ডেটা ম্যানেজমেন্ট করে কিন্তু আমরা বুঝতে পারি যে একজন মানুষ কত আয় করছে, কত ব্যয় করছে। সে আলোকে তার আয়কর দেবার ব্যবস্থা করতে হবে। যার সাধ্য বেশি সে বেশি দিবে, যার সাধ্য কম সে কম দিবে, কিন্তু সবাইকে কর দিতে হবে, এরকম একটি পলিসি আমাদের গ্রহণ করতে হবে। এবং এই জায়গাতে ব্যাংক এবং এনবিআর তাদের মধ্যে আরো সহযোগিতা বাড়াতে হবে, এবং এনবিআর কে আরো বেশি ডিজিটাল হতে হবে, এনবিআর কে আরো বেশি আধুনিক হতে হবে। আমি জানি এনবিআর এর তরুণ অফিসারদের সেই সক্ষমতা আছে, কিন্তু তাদের সংখ্যা আরো বাড়াতে হবে এবং তাদেরকে এই কর জালে আরো অনেক বেশি মানুষকে আনতে হবে। এখন যেটা সমস্যা হচ্ছে, যারা বেশি কর দেয় তাদেরকে আরো বেশি কর দিতে বলে, কিন্তু যারা দেয় না তারা এর মাঝ থেকে বাইরে চলে যায়। সুতরাং তাদেরকেও কি করে যুক্ত করতে হবে এবং সবাইকে একটা দেশপ্রেমের অংশ হিসেবে অনুপ্রেরণামূলক মেসেজের মাধ্যমে কর জালে তাদেরকে নিয়ে আসতে হবে। এটি একটা জাতীয় দায়িত্ব, এই হিসেবে তাদের কাজ করতে হবে। তবে এই বছর খেয়াল করতে হবে যে আমাদের যদি আমাদের প্রবৃদ্ধি কিন্তু যেরকম আমরা আশা করেছিলাম সেই মতো কিন্তু হবে না। সুতরাং যদি ব্যবসা বাণিজ্য আগের পর্যায়ে না যায়, আগের পর্যায়ে
কর আহরণ করা এনবিআর এর পক্ষে কিন্তু বেশ কঠিন হবে। সেই বাস্তবতাটা মেনেই তাদেরকে টার্গেট দিতে হবে এবং তাদেরকে বলতে হবে যে আপনারা নতুন কর যারা দেওয়ার যোগ্য তাদেরকে যুক্ত করেন এবং ধীরে ধীরে করের বাড়ান। আমাদের করের যে টার্গেট, আমাদের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমরা 12 দশমিক কর আহরণ করতে চাচ্ছি জিডিপির। এটি কিন্তু খুবই কম অ্যামাউন্ট আমি মনে করি। আমাদের পাশের দেশ নেপাল বা অন্যরাও কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি কর দেন। আমরা এক সময় 20% জিডিপির কর দেব, এরকম একটি টার্গেট দীর্ঘমেয়াদী আমাদের করতে হবে এবং সেই জায়গাটাতে শুধু প্রত্যক্ষ কর নয় পরোক্ষ কর আরো বাড়াতে হবে। রাজস্ব ঘাটতি এটা এখন একটা বহুল ব্যবহৃত শব্দ। রাজস্ব ঘাটতি তো হবেই, কারণ আমাকে যদি বড় বাজেট করতেই হয়, করতে তো হবেই, কেননা আমাকে সম্প্রসারণশীল বাজেট করতে হয় সাধারণত এরকম জরুরি মুহূর্তের সময়। সুতরাং সেই ব্যয়ের বাজেট বড় হলে রেভিনিউ তো সেইভাবে বাড়বে না, কারণ এটা স্বাভাবিক যে অর্থনীতি যদি অচল থাকে, অর্থনীতি যদি কার্যক্রম ঠিক না থাকে, আমদানি রপ্তানি যদি না হয় তাহলে আমদানি শুল্ক হবে না, যদি কেনা বেচা না হয় তাহলে ভ্যাট হবে না, যদি মানুষের আয় না থাকে তাহলে আয়কর হবে না। সুতরাং এই জাতীয় মহামারীর সময়, বিশেষ করে করোনার মতো একটি মানে মানবঘাতী, মানুষের জীবনঘাতী যদি করোনার সময়, সেই মানুষই যখন করোনার আক্রমণের প্রধান শিকার, সেহেতু সামাজিক বন্ধনের ক্ষেত্রে হোক বা যে সুশৃঙ্খলার ক্ষেত্রে হোক, মানুষ অটোমেটিক্যালি অর্থনৈতিক কর্মকাণ্ড স্থগিত হয়ে যায় এবং স্থগিত হলেই রেভিনিউ আসবে না, এটা ঠিক আছে। সুতরাং রেভিনিউ ঘাটতি হবে, কিন্তু কথা হচ্ছে তাই বলে তো হবে না, এটা তো একটা উঠতে হবে, রেভিনিউয়ের পথ বের করতে হবে। করোনা থাকবে আমি ধরে নিলাম, তাহলে করোনার সাথে সহ অবস্থান করে আমাকে অর্থনৈতিক জীবনযাত্রাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলেই আমার রেভিনিউ আর্নিং এর বিষয় আসবে। এখন যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ কি করা যাবে, সেটা হচ্ছে যে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে, কর বিভাগের পক্ষ থেকে অনেকগুলো করণীয় আছে। যেমন আমরা জানি যে বহু লোক করের আওতায় আসেনি, আমরা জানি অনেক খাতে এখনো কর আরোপ করা হয়নি, আমরা এটাও জানি যে বহু লোক কর ফাঁকি দেয়, হ্যাঁ, অথবা দেখা যায় যে অনেকের এই অনলাইনিং সিস্টেম না থাকার কারণে আমি সবার কাছে পৌঁছাতে পারছি না। এই যে 3-4টি সমস্যা, এই সমস্যার কাজগুলো এই সময় এগিয়ে নিয়ে যাওয়া যায়। এই সময় আমার কাজ হবে যারা কর দেয় না তাদেরকে অনুসন্ধান করে বের করে তালিকা তৈরি করে। দেখা যাচ্ছে যে বহু লোক এখনো, বহু কোম্পানি, তারা কোম্পানি করেছেন, রেজিস্ট্রি করেছেন, কিন্তু তারা আয়কর দেন না, তাদের ফাইল নাই। এইভাবে খুঁটি খুঁটি বের করতে হচ্ছে। এটা অন্য সময় হয়তো করতে পারতো না, কাজের ব্যস্ততায়, লোকবল কম, হয়তো পারতো না, কিন্তু সেই কাজগুলো এখন করতে পারছে। তারা যেমন সিটি কর্পোরেশন থেকে সমস্ত বাড়িওয়ালাদের তালিকা নিয়ে আসতেছে, হ্যাঁ, কারণ ওখানে তো হোল্ডিং ট্যাক্স দেয়। যেমন বিআরটি এর কাছ থেকে যত লাইসেন্স দেওয়া হয়েছে গাড়ির, হ্যাঁ, বা যারা ডিউটি দেয় তাদের তালিকায় নিয়ে মিলাতে হবে। এই কাজগুলো করে করে করদাতা বাড়বে। চ্যানেল 9-এর বাজেট বিষয়ক মেগা আলোচনা অনুষ্ঠান আমাদের বাজেট অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরও একটা বিরতি। বিরতি থেকে ফিরে স্বাগত চ্যানেল 9-এর বাজেট বিষয়ক মেগা আলোচনা অনুষ্ঠান আমাদের বাজেট অনুষ্ঠানে। দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে রয়েছি। খুব অল্প পরিসরে এ পর্যায়ে আমরা আসছে বাজেট নিয়ে সমাপনী বক্তব্যের জন্য আহ্বান জানাচ্ছি এফবিসিসিআই ও বিজিএমইএ প্রেসিডেন্টকে। এটা একটা চ্যালেঞ্জিং টাইম, এটা আমার জন্য এবং আমাদের সরকারের জন্য এবং সারা বাংলাদেশের মানুষের জন্য। তারপরেও আমি চেষ্টা করব যে 100% আমাকে, মানে আমি তো সব কাজ করতে পারবো না, অ্যাটলিস্ট আমরা 5-7টা যেটা ভালনারেবল ইস্যুজ আছে আমাদের, মানে ব্যবসায়ীদের কল্যাণ হবে, দেশের উন্নয়ন হবে, এই অর্থনীতির উন্নয়ন হবে, এই ধরনের কয়টা আইটেম নিয়ে আমরা কাজ করব। আমাদের প্রথম ওয়েভে বেশ কিছু অর্ডার ক্যান্সেল হয়েছে এবং সেখান থেকে আমরা ঘুরিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি। এখন দ্বিতীয় ওয়েভে আবার অর্ডার ক্যান্সেল হওয়া শুরু করেছে। সেখানে আমাদের এইভাবে যদি অর্ডার ক্যান্সেল হয় এবং যদি এটা আরও দীর্ঘ মেয়াদি হয়, যে এই করোনার ইম্প্যাক্টটা, লকডাউন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যদি আরও বেড়ে যায়, তাহলে কিন্তু আমাদের একটা উল্লেখযোগ্য পরিমাণ আমাদের অর্ডার ক্যান্সেল হবে এবং এটাতে অনেক ফ্যাক্টরি কিন্তু দেউলিয়া হয়ে যাবে এবং ফ্যাক্টরিগুলোকে কিন্তু আবার নতুন করে চালু করা ডিফিকাল্ট হয়ে যাবে। এই সময় আমরা আসলে সরকারের থেকে এবং ব্যাংক থেকে সাহায্য সহযোগিতা চাই।
এবার সমাপনী বক্তব্য শুনতে চাই আমন্ত্রিত বিশিষ্ট অর্থনীতিবিদদের কাছ থেকে। আপনি একদিকে কালো টাকাকে সাদা করতে দিবেন, আরেকদিকে আপনি লোকের যারা কর দেয় তাদের স্বচ্ছ আয়ের উপর অতিরিক্ত অত্যাচার করবেন, আর অন্যদিকে আপনি গরিব মানুষের যার কাছে আর্থিক সহায়তা দেওয়ার কথা ছিল তাকে দেবেন না, আর আপনি যে টাকা বিদেশে নিয়ে গেছেন সেটাকে ফিরিয়ে আনবেন না। এইরকম একটা নৈতিক পরিস্থিতিতে বাজেট দিলে পরে বাজেটের নৈতিক ভিত্তি, রাজনৈতিক শক্তি এবং অর্থনৈতিক যৌক্তিকতা তিনটেই অনেক দুর্বল থাকবে বলে আমি মনে করি। এইবারের বাজেট এমন সময় হচ্ছে যখন বিশ্ব এবং বাংলাদেশ দীর্ঘমেয়াদী করোনার অভিঘাতের ধাক্কার মধ্যে আছে। এবারের বাজেটে, গতবারের বাজেটে আমরা দেখেছি 2020-এ সরকারের একটা মনোভাব প্রকাশ পেয়েছিল যে করোনা একটা স্বল্পকালীন সমস্যা, কিছু সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কিছু স্টিমুলাস দিয়ে এটাকে মোটামুটি মোকাবেলা করা যাবে। এই সরকারি মনোভাবের একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখতে চাই আমি বাজেটে। এইখানে এটা একটা দীর্ঘমেয়াদী সমস্যা, ওইটা স্বীকার করলে কিন্তু নানা জায়গা বেরিয়ে যাবে কোথায় নজর দেওয়া দরকার। দ্বিতীয় আরেকটা বিষয় আমি একই সাথে বলতে চাই যে আমাদের বাজেটের ব্যয় দক্ষতা, এটা হচ্ছে বাংলাদেশের জন্য অন্যতম একটা বড় চ্যালেঞ্জ। শুধু বরাদ্দ না, ব্যয় দক্ষতা। মন্ত্রণালয়ের পর মন্ত্রণালয়ের মধ্যে এই একটা তো হচ্ছে অপচয়, আরেকটা হচ্ছে অব্যবহৃত থাকা, এই বিষয়গুলো। এই জায়গায় আমাদের একটা জোরালো ভূমিকা দরকার এবং সুস্পষ্টভাবে করোনার আঘাতে বিশেষ করে ক্ষতিগ্রস্ত যে গ্রুপগুলো, দরিদ্র, তাদের জন্য এই সামাজিক নিরাপত্তার একটা বড় ধরনের এক্সপ্যানশন দরকার। আর নতুন দরিদ্র এবং এই ক্ষুদ্র মাঝারি নতুন উদ্যোক্তা, এদের জন্য অর্থনৈতিক একটা সহায়তা কৌশল দরকার। আগামী বাজেটটা হবে গরিব মানুষ এবং ছোটখাটো উদ্যোক্তাদের বাঁচিয়ে রাখবার একটা বাজেট। বাংলাদেশের ব্যাংকিং খাত কিন্তু এগিয়েছে এবং আপনি যদি 2019 সালের তুলনায় 2020 সালের পরিচালন মুনাফা বিভিন্ন ব্যাংকের দেখেন এবং লিকুইডিটি তারল্য যদি বিভিন্ন ব্যাংকের দেখেন, তাহলে দেখবেন সেগুলো কিন্তু উন্নয়নের দিকে ধাবিত হয়েছে। তো সেখান থেকে আমরা কিন্তু সেফলি বলতে পারি যে যদিও উন্নয়নের অনেক সুযোগ আছে, সার্থকতা এটাকে দীর্ঘস্থায়ী করার অনেক সুযোগ আছে, সেই সুযোগগুলো কিন্তু কাজে লাগানো হচ্ছে। কিন্তু 2019-এর চেয়ে 2020-এর খুব একটা ব্যতিক্রম হয়নি, বরং উন্নয়ন হয়েছে বলে আমি মনে করি। মন্ত্রণালয় ভিত্তিক সমাপনী বক্তব্য এবার শুনতে চাই আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়া পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের কাছ থেকে। এমন প্রকল্প তৈরি করতে হবে যেটা বোধগম্য, যেটা পড়লে দেখলে বুঝতে পারবো যে এটা গ্রহণযোগ্য এবং ফাঁক ফোকর কম। এমন প্রকল্প তৈরি করতে হবে যার থেকে যে সুফল আসবে সেটার জন্য বাংলাদেশের সাধারণ মানুষের মাথায় যায়, আমার আপনার নয়। সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ, গ্রামে গঞ্জে যারা বসবাস করেন, দেশের নাগরিক, তাদের কল্যাণে। আমাদের মূল লক্ষ্য জনগণ, এই জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা কাজ করছি। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ একটি উন্নত, একটি আধুনিক, শিক্ষিত বাংলাদেশ, সেই বাংলাদেশ করার জন্য আমাদের প্রতিটা বছর বাজেট, আপনারা করেন যে গত 12 থেকে 15 বছরে কত টাকা বাজেট থেকে কোথায় নিয়ে এসছি আমরা। আজকে আমাদের বৃহৎ প্রকল্পগুলো, মেগা প্রকল্পগুলো, আপনারা এটাও বোঝেন যে আমাদের পদ্মা সেতু ওপেন হয়ে গেলে আমাদের অর্থনীতির বিশাল একটা উপকার আসবে। অলমোস্ট 1.6% জিডিপিতে তার ইনপুট আসবে। এমনি সবকিছু আমরা বাজেটে রেখে এই বড় মেগা প্রজেক্টগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়। এক্সপোর্টের ব্যাপারটা লক্ষণীয়, দেশে শিল্প কলকারখানা, সার্বিকভাবে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, সবকিছু মাথায় রেখে আমরা একটা সুন্দর বাজেট দেওয়ার কথা চিন্তা করছি এবং এটা আশা করছি প্রায় 6 লক্ষ কোটি টাকার বাজেট নিয়ে আমরা এবার আগাবো বলে। যে আমরা আগামী বাজেট এমন বাজেট চাই যে আমরা আশা করছি যে আস্তে আস্তে করোনার আঘাতটা কমে আসবে, ইনফেকশন বা সংক্রমণ কমবে এবং আমরা এটাকে মোটামুটি একটা সামলাতে শিখেছি। আমাদের ভ্যাকসিনও পৃথিবীর অনেক দেশ এখনো পায় নাই, আমরা ভ্যাকসিন এনে মানুষকে দিয়েছি। এই ভ্যাকসিন দেওয়ার ফলে কিছুটা হলেও স্বস্তি এসছে। ভারতের অস্বাভাবিক একটা অবস্থার জন্য, মারাত্মক অবস্থার জন্য ভারত যেভাবে আমাদেরকে ভ্যাকসিন দিতে চেয়েছিল
সারা দিতে পারছে না। এটা হলো বাস্তবতা। বাস্তবতাকে অস্বীকার করার উপায় নেই। সারা ভারত এসে একটা বিধ্বস্ত অবস্থা এই করোনাকে কেন্দ্র করে। সেই ক্ষেত্রে তারা এটা দিতে পারছে না। অল্টারনেট সোর্স থেকে, অন্য কোনো ইয়ে থেকে আমরা এই ভ্যাকসিন জোগাড় করার চেষ্টা করছি। আশা করি ইনশাল্লাহ আমরা করতে পারবো। এই ক্ষেত্রে আমরা এমন বাজেট চাই যে বাজেটে আমরা যে ধারায়, যে গতিতে, যে ব্যাগে অর্থনীতিকে সামনের দিকে নিয়ে যাচ্ছিলাম, আমরা বলছি সমৃদ্ধির অগ্রযাত্রা, এই অগ্রযাত্রাকে আমরা অপ্রতিরুদ্ধ রাখতে চাই, আমরা বেগবান করতে চাই, আমরা ত্বরান্বিত করতে চাই। ত্বরান্বিত করতে হলে কি করতে হবে সেটি কিন্তু আমি বলেছি। আমাদের খাদ্য উৎপাদন আরো বৃদ্ধি করতে হবে, খাদ্য বিদেশের উপর নির্ভরশীল কমিয়ে আনতে হবে। দেশের ইতিহাসের 50তম বাজেটের এই শুভ মাহেন্দ্রক্ষণ, যার মাধ্যমে পেশ হতে যাচ্ছে জাতীয় সংসদে, সুযোগ্য সেই অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের কাছ থেকে আসছে বাজেটের নানান দিক। এবার আমরা জানতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের, তিনি করোনার সময় যে সাহসী ভূমিকা নিয়েছে, তিনি যে স্টিমুলাস প্যাকেজগুলো নিয়ে এসেছেন একের পর এক, এবং সেখানে আমরা জানেন সবগুলো ক্ষেত্রেই তিনি স্পষ্ট করেছেন। যেই কারণে অসাধারণ হলো, আমাদের বিশ্বাস করতে হবে আমাদের ম্যাক্রো ইকোনমিক ফান্ডামেন্টালস, সামষ্টিক অর্থনীতির যে গতিধারা, প্রত্যেকটাই এখন উন্নতির দিকে, কোনোটাতেই নেগেটিভ কোনো কিছু নাই আমাদের। আমি খুব দ্রুত, আমার সামনে ফিগারগুলো আছে, আমি খুব দ্রুত বলে যাচ্ছি। এখানে আমাদের মূল্যস্ফীতি 5.47, এটা আমাদের আগের সমানে আছে। আমাদের পণ্য রপ্তানি দুর্যোগের মাঝেও আমাদের অ্যামাউন্ট হয়েছে মে পর্যন্ত, আপ টু এপ্রিল পর্যন্ত $32.1 বিলিয়ন, যেটা গ্রোথ হলো 8.7%। পৃথিবীতে কোনো দেশে গ্রোথ পাওয়া যাবে না এক্সপোর্টে, কিন্তু আমাদের গ্রোথ আছে। রেমিটেন্সের গ্রোথ হলো 40%। রেমিটেন্স 22 বিলিয়ন হয়ে গেছে 11 মাসে, 40% গ্রোথ। রিজার্ভ, আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ দেখেন এখন, যেখানে গত জুনে ছিল $36 বিলিয়ন, এখন এটা $45 বিলিয়ন টাচ করেছিল, এখন $44.6 বিলিয়ন। এই মাসে আবার 45 হয়ে যাবে। আমরা আশা করি আগামী অর্থ বছরে এটা নিঃসন্দেহে $50 বিলিয়ন টাচ করবে। আমাদের নন পারফর্মিং লোন আমাদের অনেক কমে আসছে, এখন 7.66, গত জুন 2020 ছিল 9.16%। ডিসেম্বর 18 থেকে অনেক কম, ডিসেম্বর 2018-তে 10.31%। ইন্টারেস্ট রেটও অনেক কমে আসছে, 7.4%। পুঁজিবাজারে মার্কেট ক্যাপিটালাইজেশন জুন 2020-এ 3,12,000 কোটি টাকা মার্কেট ক্যাপিটালাইজেশন ছিল, এখন সেটা বেড়ে 4,95,000 কোটি টাকা হয়েছে। ডেইলি টার্নওভার বেড়ে গেছে অনেক, আপনার 358 কোটি টাকা ছিল আগে, এখন সেটা 889 কোটি টাকাতে আসছে। আমাদের জাতীয় রাজস্ব, যেটা নিয়ে সবসময় আমরা বিচলিত থাকি, সেই জাতীয় রাজস্ব এখন আমাদের এপ্রিল পর্যন্ত আমাদের গ্রোথ হলো 11.8%। ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্টে সবসময় প্রায় থাকে নেগেটিভ, কিন্তু এখন এটা আমাদের সারপ্লাস ট্র্যাজেক্টরিতে আছে, $6.88 বিলিয়ন। গত বছর এই সময় আমাদের ছিল $2 মিলিয়ন। আমাদের কারেন্ট অ্যাকাউন্টও সারপ্লাস, যেটা গত বছর ছিল ডেফিসিট ছিল $2 বিলিয়ন, এটা এখন পজিটিভ $1.56 বিলিয়ন। এইভাবে প্রত্যেকটি এলাকায় যদি দেখেন, আপনাদের স্বীকার করতে হবে যে আমরা উই আর ডুইং মাচ বেটার কম্পেয়ার টু আদার্স। এই যে ভালো করছি, ভালো করার পিছনে যুক্তিটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর সময় উপযোগী, সময় মতো, এবং যেই কম্পেনসেশন প্যাকেজগুলো দিয়ে আমাদের মানি সাপ্লাইটা একটা এক্সপানশনারি করেছেন উনি, এবং সেখানে প্রত্যেক মানুষের কাছে টাকা পৌঁছে গেছে, এবং যারা চাকরি হারিয়েছে এবং স্মল এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী, কটেজ টাইপ যারা, তাদের সবাইকে দেখাশোনা করা হয়েছে। এবং এগুলো করার কারণেই এখন মানি সাপ্লাই অনেক বেশি, কনজিউমারদের কাছে টাকা পয়সা আছে, এবং বিশেষ করে আমাদের গ্রামীণ অর্থনীতি বুমিং নাও। গত 10 বছরে ধীরে ধীরে সমন্বিত যুগোপযোগী পরিকল্পনা ও তার সঠিক বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি এগিয়েছে বিস্ময়কর গতিতে। করোনার আঘাতেও দেশের রিজার্ভ রেকর্ড ছাড়িয়েছে।
করোনা পরবর্তী সময়ে বাস্তবমুখী ও যুগোপযোগী বাজেট প্রণয়ন ও বাস্তবায়নে দেশের অর্থনীতির চাকা আরও সচল হবে, পৌঁছাবে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। এ আশা রেখে আজকের মতো এখানেই বিদায় চাইছি।